ওকে, সো অনেকেই জয়েন করতে দেখতে পাচ্ছি। কাইন্ডলি যারা জয়েন করেছেন আপনারা একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করবেন যে প্রোগ্রাম 9 থেকে কে কে জয়েন করেছেন, যারা অলরেডি জি ভাই, ইনস্টল। আমি প্রোগ্রাম 9 থেকে জয়েন করছি। ওকে, মীর মোহাম্মদ তারেক, রাইট? ইয়েস। জি ভাইয়া। জি ভাইয়া, প্রোগ্রাম 9 থেকে। আচ্ছা, বাকিরা চাইলে আনমিউট করে বলতে পারেন অথবা কমেন্ট বক্সে বলতে পারেন। ওকে, সৃজন দেব প্রান্ত। ওকে, আচ্ছা, 9টা 5 বাজে, আমরা হচ্ছে আর 2 থেকে 3 মিনিট ওয়েট করব, এরপরে আমরা শুরু করে দিব। এমন কেউ কি এখানে আছেন, জনি ছাড়া এমন কেউ কি এখানে আছেন যে হচ্ছে প্রোগ্রাম 9-এর স্টুডেন্ট না? P4 এর স্টুডেন্ট ভাইয়া আমি। আচ্ছা, ওকে, সো আমরা শুরু করে দিই, এই ফাঁকে যারা জয়েন করার করবে। আচ্ছা, ফার্স্টে আমি আমার ইন্ট্রোডাকশন দিই। আমি হচ্ছে হলো এইখানে আমার ছবি টবি বা ইন্ট্রোডাকশন রাখি নাই আনফরচুনেটলি। সো আমি জিদে স্কুলের ফাউন্ডার। সো আমি এখানে ক্লাস নিব না, বাট হচ্ছে আমি টোটাল প্রোগ্রামটা কোঅর্ডিনেট করব। আপনারা হয়তো অনেকে আমাকে দেখে থাকবেন ইউটিউব চ্যানেলে বা আমাদের ডিসেট উইথ চিলড্রেন ফেসবুক পেজে। আমি হচ্ছে ইউজুয়ালি স্যাট বিভিন্ন কন্টেন্ট বানাই। আমি গত বছরে জুনে এসিটি দিই এবং আমার এসিটি স্কোর হচ্ছে 1440, ম্যাথে 790 এবং ইংলিশ হচ্ছে 650। ওকে, সো আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে আমাদের এপ্রিল ডিসেট প্রিমিয়াম প্রোগ্রামে। এই এপ্রিল ডিসেট প্রিমিয়াম প্রোগ্রামে হচ্ছে আমাদের আজকেই আজকে ফার্স্ট ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস। তবে এর আগে হচ্ছে আমাদের একটা আইস ব্রেকিং সেশন হয়েছে। এই আইস ব্রেকিং সেশনে হচ্ছে ত্রিধা কন্ডাক্ট করেছে, and ওই আইস ব্রেকিং সেশনে হয়তো আপনাদেরকে অলরেডি একটা ফর্মাল ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, রাইট? সো ত্রিধা হচ্ছে সেখানে আপনাদেরকে একটা ফর্মাল ইন্ট্রোডাকশন অলরেডি দিয়েছে, এই ব্যাচ কিভাবে কন্ডাক্ট হবে বা আপনারা কিভাবে প্রিপারেশন শুরু করতে পারেন, আমাদের যে রিসোর্সেস গুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। ওকে, সো আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট আছে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে, শাহরিয়ার আবরার হিমেল। সো হিমেল অলরেডি হিমেল জয়েন করেছে, একটু পরে হচ্ছে আমরা হিমেলের সাথে কথা বলবো। সো ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি কি কি দেখবো, এই ক্লাসে হচ্ছে হলো আমরা আমাদের ইনস্ট্রাক্টর যারা আছে তাদের সাথে পরিচিত হব। এছাড়া হচ্ছে আমাদের স্যাটের এক্সামটা কিভাবে শুরু করতে পারি সেই বিষয়ে ডিসকাশন করব, কি কি রিসোর্সেস আছে সেটা জানবো। এবং হচ্ছিল আমাদের স্যাট প্রিপারেশন কিভাবে নেওয়া যায় এরকম হচ্ছিল বেশ তিনটা প্রিপারেশন স্ট্র্যাটেজি হচ্ছে আমরা শেয়ার করব। যে কোনো একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি হয়তো আপনারা ফলো করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজড একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি নিজেরা তৈরি করে নিতে পারেন এবং একজন ইনস্ট্রাক্টরের সাথে কথা বলে সেই ফলো করতে পারেন। এছাড়াও এই ওরিয়েন্টেশন ক্লাসের শেষে আমরা হচ্ছে ইউএস কলেজ অ্যাপ্লিকেশনটা কিভাবে শুরু করতে পারবো বা ইউএস কলেজ অ্যাপ্লিকেশনের পার্টটা কিভাবে নেভিগেট করতে পারবো এই বিষয়ে হচ্ছে আমরা ডিসকাশন করব, এবং এই ডিসকাশনে আমাদের সাথে থাকবে হিমেল। এছাড়া লাস্টে একটা কিউএনএ সেশন হবে, এই কিউএনএ সেশনে আপনাদের যার যা কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন আপনারা করতে পারবেন এবং আপনাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার করার আমি চেষ্টা করব। ওকে, সো আমরা শুরু করছি। এমনিতে যখন আমি বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবো, স্লাইডে বিভিন্ন জিনিস থাকবে, তখন হচ্ছে হলো আপনারা চাইলে রেলেভেন্ট বিষয়ে কোয়েশ্চেন করতে পারেন কমেন্টে, অথবা চাইলে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। আমি চেষ্টা করবো হচ্ছে আপনাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। সো ফার্স্টেই সবাইকে ওয়েলকাম, যারা এখানে প্রোগ্রাম 9-এর স্টুডেন্ট আছেন সবাইকে ওয়েলকাম। আর এছাড়াও প্রোগ্রাম 9-এর বাইরেও যারা স্টুডেন্ট আছেন বা এনরোল করতে চান পরবর্তী এই ওরিয়েন্টেশন ক্লাসের পরে, তাদেরকেও ওয়েলকাম। আর শুরুতে আমি থ্যাংক ইউ দিচ্ছি শাহরিয়ার আবরার হিমেলকে, তো আজকে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করার জন্য। হিমেলকে কাইন্ডা আমি অত মানে ফর্মালি অ্যাপ্রোচ করি না জয়েন করার জন্য, জাস্ট ওকে আমি বললাম যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে এখানে, তো তুমি চাইলে জয়েন করতে পারো, স্টুডেন্টের সাথে কথা বলতে পারো। অনেকেই কথা বলতে চায়, অনেকে জানতে চায় ইউএস কলেজ অ্যাপ্লিকেশনের ব্যাপারে। হিমেল যেহেতু অলরেডি বেশ কিছুদিন ধরে ইউএস কলেজ অ্যাপ্লিকেশনে কাজ করে আসছে এবং অনেকেই আসলে সবাই হিমেলকে চিনেন আপনারা। সো ও বললো ওকে ফাইন, হ্যাঁ আমি জয়েন করতে পারি। দেন আজকে জয়েন করলো। তো আমাদের ইনস্ট্রাক্টররা জয়েন করবে একটু পরে। আমি আপাতত ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি, আই গেস এখনো আচ্ছা ত্রিধা অলরেডি জয়েন করে ফেলেছে। সো আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছে আসিফ ভাইয়া এবং হচ্ছে রাজন্য ত্রিধা। সো স্যাট স্কোর ওদের স্যাট স্কোর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ত্রিধা হচ্ছে বেসিক্যালি এপ্রিল ডিসেট প্রিমিয়াম প্রোগ্রামের ম্যাথ ক্লাসগুলো কন্ডাক্ট করবে এবং আসিফ ভাই হচ্ছে ইংলিশ ক্লাসগুলো কন্ডাক্ট করবে।
তবে কিছু কিছু ক্লাস দেখা গেছে ম্যাথ ক্লাস আসিফ ভাইও কন্ডাক্ট করতে পারে, আবার কিছু কিছু ইংলিশ ক্লাস ত্রিধাও কন্ডাক্ট করতে পারে। সো আপনারা হয়তো এই ফুল প্রোগ্রামেই ত্রিধা এবং আসিফ ভাইকে দেখতে পাবেন, আপনাদেরকে বিভিন্ন প্রবলেম সলিউশনে হেল্প করবে, আপনাদেরকে ক্লাসে হেল্প করবে, গাইডলাইন দিবে, এছাড়াও আপনাদের টুকটাক বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার করবে। সো আপনারা যখনই প্রিপারেশনে কোনো একটা জায়গায় আটকে যাবেন, আপনারা চাইলে আমাদের ডিসকর্ড সার্ভারে যে চ্যানেল থাকবে সেখানে হচ্ছে ওদেরকে মেনশন করে হেল্প নিতে পারবেন। ত্রিধা অলরেডি এখানে যেহেতু অ্যাটেন্ড করেছে, আমি একটু ত্রিধার কাছে ত্রিধা, তুমি কি এখন কথা বলার জন্য প্রিপেয়ার্ড? হ্যাঁ, প্রিপেয়ার্ড। আমি একটু ত্রিধার কাছে জানতে চাই, ত্রিধা হচ্ছে অলরেডি একটা আইস ব্রেকিং সেশন কন্ডাক্ট করেছে, তো অলরেডি ত্রিধার সাথে হয়তো আপনারা পরিচিত হয়েছেন, অনেকেই আইস ব্রেকিং সেশনে জয়েন করেনি। ত্রিধা, তুমি কি একটু কাইন্ডলি তোমার ইন্ট্রোডাকশন দিয়ে আইস ব্রেকিং সেশনে কি নিয়ে কথা হয়েছে তার একটা ছোট্ট সামারি দিতে পারো? এক্স্যাক্টলি। সো ফার্স্ট অফ অল যারা এখানে প্রেজেন্ট আছো সবাইকে হ্যালো, কি অবস্থা? আই হোপ কেউ কেউ হচ্ছে আইস ব্রেকিং সেশনে জয়েন করছিলা, তো তাদের সাথে হয়তো বা আমার অলরেডি একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন হয়েছে, বাট যাদের সাথে হয় নাই, তো আমার নাম রাজন্যা ত্রিধা। আমি লাস্ট ইয়ার অগাস্টে হচ্ছে এক্সাম দিয়েছি, সেট এক্সাম। অ্যান্ড আমি বেসিক্যালি দুইবার সেট এক্সাম দিয়েছিলাম। আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল লাস্ট ইয়ার জুনে, অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল হচ্ছে অগাস্টে। সো আমি মোটামুটি 4 মাসের একটা প্রিপারেশন নিয়েছি দুটো অ্যাটেম্প্ট মিলে। অ্যান্ড থ্রু আউট মাই জার্নি আমি কি কি ফেস করছি না করছি, সেখান থেকে কি কি শিখছি, অ্যান্ড তারপর আমি হচ্ছে ডিস্যাটে লাস্ট মোটামুটি 4 থেকে 5টা প্রিমিয়াম প্রোগ্রামে ইনস্ট্রাক্টর হিসাবে ছিলাম। সো আমার হচ্ছে নিজের প্রিপারেশন প্লাস হচ্ছে আমি যতদিন হচ্ছে ক্লাস নিছি অর লাইক হচ্ছে যে যা যা দেখছি স্টুডেন্টদের জেনারেলি যে যে জায়গায় প্রবলেম ফেস করে বা আমি যেগুলো জায়গায় প্রবলেম ফেস করতাম, তো থ্রু আউট দ্য হোল প্রোগ্রাম আমি ট্রাই করব তোমাদের সবার হচ্ছে যে হয়তোবা কমন সেই জায়গাগুলোতেই প্রবলেম থাকতে পারে বা আরো অন্যান্য যে যে প্রবলেম তোমরা ফেস করতে পারো সেই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। তাছাড়া রেগুলার সেশন গুলাতে তো আমার সাথে তোমাদের ইন্টারাকশনের সুযোগ থাকবে। সো আই হোপ আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। আর আমি হচ্ছে বেসিক্যালি ম্যাথ ক্লাসগুলো নিব তোমাদের, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা হতে পারে যে আমি জিদান যেটা বললো যে হয়তোবা আমি ইংলিশ ক্লাসও নিব, অর লাইক হয়তোবা মানে আসিফ ভাই আমার হয়ে ম্যাথ ক্লাস নিবে। সো সেগুলো তোমরা জানতে পারবা। আর এই তো এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন, বাকি সবকিছু হচ্ছে যে ক্লাসেই হবে, কথাবার্তা এন্ড অল। আর আমি হচ্ছে অলরেডি একটা আইস ব্রেকিং সেশন নিয়েছিলাম। তো আইস ব্রেকিং সেশনটা বেসিক্যালি ছিল একদমই একটা ইনফর্মাল সেশন কাইন্ড অফ, কারণ হচ্ছে ওই সেশনটা ছিলই মেইনলি যারা আমাদের প্রোগ্রাম 9-এর অলরেডি অ্যাডমিটেড স্টুডেন্টস ছিল, তো তাদের সাথে একটা জাস্ট ইনফর্মাল ইন্টারাকশন সেশন টাইপের। তো সেখানে আমি তোমাদের হচ্ছে যারা কেবল আর কি মানে মোস্ট অফ দা যারা জয়েন করছিল সবাই আর কি নতুন নতুন প্রিপারেশন নেওয়া স্টার্ট করছে। সো দেখা যায় যে আমাদের যে কোনো প্রিপারেশন নেওয়ার শুরুতে আমরা হয়তো একটা প্রোগ্রামে ভর্তি হওয়ার পরও হয়তো মানে একটু প্রবলেম হইতে পারে যে কিভাবে স্টার্ট করব, স্টার্টিংটা আমরা বুঝতে পারি না। সো সেখানে আর কি আমরা স্টার্টিংটা কিভাবে করতে পারি, বেসিক কিছু ডুজ অর লাইক বেসিক কিছু ডোন্টস অর লাইক কি কি রিসোর্সেস আমরা পাবো, তো এই জিনিসগুলো নিয়ে আর কি বেসিক আলাপ আলোচনা করছিলাম। আর আজকের ওরিয়েন্টেশন ক্লাসের হচ্ছে কন্টেন্টও কাইন্ড অফ সেম। সো যারা হচ্ছে আইস ব্রেকিং সেশন মিসও করছো, আই গেস ওরিয়েন্টেশন ক্লাসে মোটামুটি সেগুলো কভার হয়ে যাবে। সো এই তো এটাই জিদান। ওকে, থ্যাংক ইউ ত্রিধা। অলরেডি আমাদের সাথে হিমেলও জয়েন করেছে, সো আমি একটু হিমেলের কাছে যদি জানতে চাই যে হিমেল কেমন লাগছে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করে, এবং হচ্ছে তুমি যদি কিছু বলতে চাও শুরুতে, আমরা শেষে তোমার কাছ থেকে আরো শুনবো, বাট শুরুতে যদি তুমি কিছু বলতে চাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার বার হিমেল। আমি একজন ফ্রেশম্যান স্টুডেন্ট ওভারলিন কলেজে। আমি সাধারণত হচ্ছে কলেজ অ্যাপ্লিকেশন এসব নিয়ে কাজ করি। কলেজ অ্যাপ্লিকেশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্যাট, কারণ আমরা যারা বাংলাদেশ থেকে বিলং করি আমাদের ম্যাক্সিমাম সব এইচএসসি ব্যাকগ্রাউন্ড, তো আমাদের এই কারিকুলামটাকে হচ্ছে ভালো মতো ইউএস অ্যাপ্লিকেশন আমাদের করতে পারে না, তাই আমাদের ইভ্যালুয়েট করতে পারে না দেখে আমাদের স্যাটটা দেওয়া লাগে। তো স্যার একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম, বাট অনেকে হচ্ছে কি এই জিনিসটাকে মানে ভ্যালু দেয় না। দেখা যায় যে ওই কি বলে অ্যাপ্লাই করা কয়েকদিন আগে স্যাট দেয়, দেন দেখা যায় যে মানে স্যাটের স্কোর ভালো আসে না, এন্ড দেন দেখা যায় পুরো ওর অ্যাপ্লিকেশন রাউন্ডেই বাজে হবে, মানে খারাপ রেজাল্ট আসে। সো স্যাটে তোমার যত তাড়াতাড়ি পারো জয়েন হও। অ্যান্ড দিসার স্কুল ভালো কাজ করতেছে, আমি ওদের কন্টেন্ট দেখতেছি। জিদান ফ্রিতে অনেক কন্টেন্ট দিতেছে, ওর কন্টেন্ট গুলো আমি দেখি অ্যান্ড ভালোই লাগে। ও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে যেগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। তো এই আর কি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার। ওকে, থ্যাংক ইউ শাহরিয়ার আবার হিমেল। আমাদের এই দুইজন ইনস্ট্রাক্টর বাইরে আমাদের আরো একজন ইনস্ট্রাক্টর রয়েছে, লামিয়া প্রকৃতি। সো লামিয়া প্রকৃতি আজকে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেনি, ওর আরেকটা ক্লাস আছে, সো ওই ক্লাসটাও নিচ্ছে।
সো লামিয়া উপকৃতি হচ্ছে হলো আমাদের এখানে স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংকের উপর সলভ ক্লাস নিয়ে থাকবে উইকলি 2 দিন, সানডে মানডে 9 PM। সো এই 2 দিন হচ্ছে এই স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংকের উপর সলভ ক্লাস হবে। এই 2 দিন বাদে ওই বাকি 5 দিনের যে কোনো 2 দিন হচ্ছে আপনাদের লাইভ ক্লাস থাকবে। সো এই লাইভ ক্লাসগুলো ক্লাস করবে না। লামিয়া প্রকৃতিকে হচ্ছে আপনারা ডিসকর্ড সার্ভারও পাবেন, এবং ডিসকর্ড সার্ভারে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেখানেও হচ্ছে লামিয়া প্রকৃতি আপনাদেরকে হেল্প করবে। এছাড়াও বাকি 2জন ইনস্ট্রাক্টরের মতো প্রকৃতিও হচ্ছে আপনাদের বিভিন্ন যদি ওয়ান অন সেশন যদি প্রয়োজন হয় কখনো, সেক্ষেত্রে আপনারা ওয়ান অন সেশনের জন্য রিকোয়েস্ট করতে পারেন, আপনাদেরকে প্রয়োজন মতো ওয়ান অন সেশন অফার করা হবে। ওকে, সো ফার্স্টেই আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখতে চাই, আপনারা এখানে যারা জয়েন করেছেন এবং পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে, সো স্যাট প্রিপারেশন শুরু করার আগেই আমরা সবসময় বলি যে একটা প্র্যাকটিস টেস্ট নিয়ে নেওয়ার জন্য। এটা আমরা কেন বলি অ্যাকচুয়ালি, স্যাট প্রিপারেশন শুরু করার আগে আমরা প্র্যাকটিস টেস্ট এই জন্য নিতে বলি যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কারোর সাথে কথা বলে বুঝতে পারি না তার বেসিকটা কেমন, বা তার প্রিপারেশনের লেভেলটা কতটুকু, বা তার কতটুকু সময় লাগবে প্রিপারেশন কমপ্লিট করতে, কি কি রিসোর্সেস লাগবে, এইসব বিষয়ে সাজেশন দিতে পারি না। কিন্তু কেউ যদি একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে তার স্কোরটা আমাদেরকে বলতে পারে, তাহলে কিন্তু আমাদের কিছু অনেক কিছু বোঝাই মানে ইজি হয়ে যায় তার ব্যাপারে। তো আমরা বুঝতে পারি তার ম্যাথে কেমন অবস্থা, ইংলিশে কেমন অবস্থা। সে যদি আর একটু ডিটেলস শেয়ার করতে পারে যে টপিকে প্রবলেম হচ্ছে, কোন টপিকে সে স্কোর লুজ করতেছে, তো তাহলে আমরা আরেকটু বেটার আইডিয়া পাই যে তাকে অ্যাকচুয়ালি কোন রিসোর্সেস গুলো পড়তে হবে, তাকে কি বিগিনার যেসব রিসোর্সেস রয়েছে সেগুলো আগে পড়তে হবে, নাকি সে শুরু থেকে অ্যাডভান্সড যেসব রিসোর্সেস আছে সেগুলো থেকে শুরু করতে পারবে। তো এই বিষয়গুলো বোঝার জন্যই হচ্ছে প্র্যাকটিস টেস্ট নেওয়াটা খুব রাইট। এইটার বাইরেও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা প্র্যাকটিস হচ্ছে আমরা ব্লু বুকে নিব। ব্লু বুক হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল অ্যাপ। তো এইখানে যে প্র্যাকটিসের রেজাল্ট দিবে সেটা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট দিবে, অর্থাৎ আপনি অ্যাকচুয়াল যে এক্সাম দিবেন সেই এক্সামের একটা এনভায়রনমেন্টেই হচ্ছে প্র্যাকটিস টেস্ট দিতে হবে। অ্যান্ড এই প্র্যাকটিস টেস্টে দেখা গেছে যে স্কোরটা আসবে সেটাও অ্যাকচুয়াল এক্সামে যে স্কোর আসার কথা, ওই সময় যদি এক্সামে আপনি বসেন যে স্কোরটা আসার কথা মোটামুটি কাছাকাছি স্কোরই আসবে, রাইট। সো এই জন্য হচ্ছে প্র্যাকটিস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এন্ড প্র্যাকটিসটা দিলে হচ্ছে আপনি একটা আইডিয়া পাবেন যে ওকে ফাইন, এখন এক্সাম দিলে আপনার এরকম একটা স্কোর আসার কথা। এছাড়াও প্র্যাকটিস দিলে হচ্ছিল আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, বা এক্সাম এনভায়রনমেন্ট কেমন। সো এই ওভারঅল আপনার যত ধরনের কোয়েশ্চেন আপনার মাথায় আসবে শুরুতে, সো এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি যদি একটা প্র্যাকটিস দেন। সো এখনো যারা প্র্যাকটিস টেস্ট দেন নাই, এখানে যারা জয়েন করেছেন, কাইন্ডলি আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে প্র্যাকটিস টেস্টটা অবশ্যই দিয়ে ফেলবেন, এবং প্র্যাকটিস টেস্ট দিয়ে আমাদের যে ইনস্ট্রাক্টর আছেন তাদেরকে হচ্ছে আপনার স্কোরটা রিপোর্ট করবেন, অর্থাৎ আপনার স্কোর কত এসেছে এবং কি সমস্যা ফেস করছেন। একটা প্র্যাকটিস টেস্ট দেওয়ার পরে আপনার কেমন মনে হচ্ছে, প্রিপারেশনটা কিভাবে শুরু করতে চাচ্ছেন, কেমন কঠিন মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, এই বিষয়গুলো আপনি শেয়ার করার জন্য অবশ্যই একটা ইনস্ট্রাক্টরের সাথে কনসাল্ট করবেন। তো আশা করি এই ক্লাস পরে যারা প্র্যাকটিস টেস্ট নেন নাই এখনো, একটা প্র্যাকটিস টেস্ট, এটা আপনি চাইলে প্র্যাকটিস টেস্ট 1ও নিতে পারেন বা প্র্যাকটিস টেস্ট 4ও নিতে পারেন। ব্লু বুকে হচ্ছে এখন প্র্যাকটিস টেস্ট 4 আছে, প্র্যাকটিস টেস্ট 1টা ব্লু বুকে নেই, 1 2 3 এগুলা সরিয়ে ফেলা হয়েছে। সো আপনি চাইলে প্র্যাকটিস টেস্ট 1টা আমাদের ডিসিডি স্কুলের যে প্র্যাকটিস পোর্টাল রয়েছে সেই প্র্যাকটিস পোর্টালে আপনি দিতে পারেন, সেখানেও আপনি স্কোর পেয়ে যাবেন এবং ডিটেইল প্রোগ্রেস রিপোর্ট পেয়ে যাবেন মক টেস্টের। ওকে, সো আশা করি প্র্যাকটিস টেস্ট নেওয়া যে ইম্পর্টেন্ট প্রিপারেশন শুরু করার আগে, এই বিষয়টা কারো কোনো বুঝতে সমস্যা নেই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্র্যাকটিস টেস্টের ব্যাপারে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট করে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন। সো আমাদের নেক্সট উইকের কি টাস্ক? আমাদের নেক্সট উইকে হচ্ছে ম্যাথের ওভারভিউর উপর একটা ক্লাস হবে, এন্ড ইভিএডব্লিউ ওভারভিউর উপর একটা ক্লাস নেবে। ম্যাথের ক্লাসটা ত্রিধা নেবে এবং ইভিএডব্লিউ ক্লাসটা খুব সম্ভবত আসিফ ভাই নেবে। সো নেক্সট উইকে এই দুইটা ক্লাস হবে, এবং এই দুইটা ক্লাসে কি কি ডিসকাস করা হবে। সো বেসিক্যালি আমাদের নেক্সট উইকে যে দুইটা ওভারভিউ ক্লাস হবে, এখানে হচ্ছে প্রিপারেশন শুরু করার আগে কি কি টপিক আছে এবং কোন টপিক থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে তার এটা পাওয়ার জন্য হচ্ছে আমাদের ওভারভিউ ক্লাসটা হবে। এন্ড এই ওভারভিউ ক্লাসে আপনাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন সলভ করে হয়তো দেখানো হবে, বাট নট নেসেসারিলি যে আপনার প্রিপারেশন এখন শুরু করেন নাই এখনই সবকিছু পারতে হবে, রাইট। এক্স্যাক্টলি। সো এখন হচ্ছে আপনারা জাস্ট দেখবেন কি টপিক আছে কি টপিক নাই, একটা আইডিয়া নেবেন, এন্ড এই আইডিয়া নিয়ে হচ্ছে হলো আপনারা টপিক ওয়াইজ ক্লাসগুলো শুরু করবেন। যখন আপনারা একটা একটা করে টপিক ওয়াইজ ক্লাস করবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে হলো আপনারা আস্তে আস্তে নিজেরা কোয়েশ্চেন সলভ করতে পারাও শুরু করবেন, রাইট। এছাড়া হচ্ছে আমাদের
একটু আগে আমি যেটা বললাম প্র্যাকটিস টেস্ট 1টা নেওয়ার জন্য। সো প্র্যাকটিস টেস্ট 1টা নিলে হচ্ছে আপনারা আমাদের প্র্যাকটিস পোর্টালে নিতে পারবেন, এবং প্র্যাকটিস টেস্ট 1-এর উপর আমাদের রেকর্ডেড অ্যানালাইসিস ক্লাস রয়েছে, 3টা অ্যানালাইসিস ক্লাস রয়েছে রেকর্ডেড। সো এখানে ম্যাথের 2টা মডিউল এবং ইংলিশে 2টা মডিউল সুন্দরভাবে কভার করা হয়েছে, অর্থাৎ কোন কোয়েশ্চেন কেন কারেক্ট, কেন কোন কোয়েশ্চেনের কোন অপশন কেন কারেক্ট কেন ইনকারেক্ট, এই বিষয়গুলো ডিসকাস করা হয়েছে। সো আপনারা যখন প্র্যাকটিস টেস্ট 1টা নেবেন, নিয়ে যেমন টিচারদেরকে রিপোর্ট করবেন, পাশাপাশি হচ্ছে নিজেরা একটু সুন্দর করে প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে অ্যানালাইসিস করবেন। এবং কিভাবে অ্যানালাইসিস করতে হয় কোয়েশ্চেন এটা বোঝার জন্য আপনারা চাইলে আমাদের এই প্র্যাকটিস টেস্ট অ্যানালাইসিসের উপর যে রেকর্ডেড ক্লাসটা রয়েছে সেটা দেখে নিতে পারেন। এই ক্লাসটা কোথায় পাবেন? এই ক্লাসটা হচ্ছে আপনাদেরকে যে রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা করে দিতে পারবেন। এছাড়া এছাড়া আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে হলো আরো 3টা রেকর্ডেড ক্লাস হচ্ছে আপনারা দেখবেন। এই 3টা রেকর্ডেড ক্লাস হচ্ছে হলো, একটা হচ্ছে ব্রাশ আপ অন বেসিক গ্রামার, আর একটা হচ্ছে স্কিমিং 1 and 2। বেসিক্যালি এই 3টা রেকর্ডেড ক্লাস যদি আপনারা করে ফেলেন, তাহলে হচ্ছে হলো আপনাদের ইংলিশের যে রিডিং রিডিংটা কিভাবে ডিল করতে হবে, অর্থাৎ স্যাটের কোয়েশ্চেনগুলো আপনারা দেখবেন যে স্যাটের কোয়েশ্চেন ইংলিশ পার্টটা ইউজুয়ালি একটু হার্ড হয়। সো ওই রিডিংটা বোঝাটা ডিফিকাল্ট। তো ওই রিডিংটা কিভাবে হচ্ছে টেকল দিতে হয় এটা বোঝার জন্যই হচ্ছিল এই 3টা ক্লাস আপনারা করতে পারেন। যাদের মোটামুটি যারা মনে করেন যে ইংলিশে দুর্বলতা আছে বা ইংলিশ আর একটু দেখা প্রয়োজন, ইংলিশ আর একটু বেটার করার সুযোগ রয়েছে, তারা হচ্ছে এই ক্লাসটা মাস্ট করবেন। আর যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে রয়েছেন তারা চাইলে করতে পারেন, অথবা চাইলে স্কিপও করতে পারেন, তাদের জন্য সমস্যা নেই। ওকে, সো এছাড়াও এখানে এই 3টা ক্লাসের বাইরেও আপনারা জানেন আমাদের একটা গ্রুপ অফ ক্লাসেস রয়েছে, যে ক্লাসগুলোর নাম হচ্ছিল বিল্ডিং ব্লকস। সো ওইখানে হচ্ছে আমাদের ইংলিশে যাদের বেসিক দুর্বলতা রয়েছে তারা হচ্ছে ওই ক্লাসগুলো করতে পারবে। ওই ক্লাসগুলোতে হচ্ছে আমাদের স্যাটে যে ইংলিশের টপিক রয়েছে ওই টপিকগুলো খুব সুন্দরভাবে ইজিলি এক্সপ্লেইন করা হয়েছে, আমাদের একজন ইনস্ট্রাক্টর ওগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছে। ওগুলো হচ্ছে আপনাদেরকে যে টেলিগ্রাম চ্যানেলে রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস দেওয়া হয়েছে সেখানে রয়েছে। আপনারা চাইলে টপিক ওয়াইজ ক্লাস শুরু করার আগে সেই ক্লাসগুলো করে নিতে পারেন যদি আপনাদের ইংলিশের বেসিক দুর্বলতা থাকে। আশা করি নেক্সট উইকে আপনাদের কি কি কাজ বা এখানে কি কি ক্লাস করতে হবে তার একটা সুন্দর আইডিয়া পেয়ে গেছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন। সো ক্লাস স্কেডিউল আমাদের হচ্ছে উইকলি 2টা করে ক্লাস হবে, এবং আমাদের ক্লাসগুলো হচ্ছে রাত 9টায় হবে। আমাদের সবগুলো ক্লাসে রাত 9টায় হবে। আর রুটিন এখনো আপনারা পাননি, বাট আজকে ওরিয়েন্টেশন ক্লাসের পরে আজকে রাতে হবে, কালকে সকালের ভিতরে হচ্ছে আপনার রুটিনটাও পেয়ে যাবেন। সো রুটিনে হচ্ছিল আমরা আপনাদেরকে বলে দিব যে কোন 2 দিন ক্লাস হবে, ফিক্সড 2টা দিন ক্লাস হবে। ইন দ্য মিন টাইম, যতক্ষণ পর্যন্ত আমরা রুটিন দিচ্ছি না কালকে পর্যন্ত, আপনাদের যদি কারো রাত 9টায় কোনো প্রবলেম থাকে কোনো দিন, সো আপনারা কাইন্ডলি একটু আমাদের পেজে মেসেজ করে বলবেন যে ওকে ফাইন, পেজে না সরি আমাদের ডিসকর্ড সার্ভারে বলবেন, প্রোগ্রামের গ্রুপে, যে ওকে এই দিনে 9টায় প্রবলেম আছে। তাহলে আমরা চেষ্টা করবো হচ্ছিল ওই দিনটা স্কিপ করার জন্য। বাট যেটা সত্যি কথা সেটা হচ্ছিল সবসময় অ্যাকচুয়ালি ওইটা মেনটেন করা পসিবল না, যে ওকে ফাইন একজনে বলছে আজকে সানডেতে প্রবলেম, বাট বাকি সবার জন্য দেখা গেছে আবার সানডেতে ক্লাস না নিলে প্রবলেম। তো ওই জিনিসটা মেনটেন করতে হবে আমাদেরকে। সো আপনারা চেষ্টা করবেন হচ্ছে আমাকে জানানোর জন্য, আমরাও চেষ্টা করবো হচ্ছে আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য। সো নেক্সট যে স্যাট এক্সাম গুলো রয়েছে, এই স্যাট এক্সাম গুলো অ্যাকচুয়ালি কখন রয়েছে, রাইট? আমাদের সামনে স্যাট এক্সাম রয়েছে মের 3 তারিখ, জুনের 7 তারিখ এবং অগাস্টের 23 তারিখ। সো মের 3 তারিখে যেই এক্সাম, সেটা মাত্র 3 উইক সময় আছে। তো আপনারা যারা এখানে এই প্রোগ্রামে জয়েন করেছেন তারা অবশ্যই মেতে এক্সাম হয়তো দিচ্ছেন না, বা দিলেও হয়তো বা আরেকবার দেওয়ার প্ল্যান করছেন, বা সামহাউ অল্প সময়ের জন্য আমাদের কাছে হেল্প চাচ্ছেন। সো সেটা ভিন্ন বিষয়, বাট ইন জেনারেল এই প্রোগ্রামটা কিন্তু মেয়ের জন্য না কিংবা জুনের জন্য না। জুনের স্যারে যদিও 2 মাস সময় আছে, আপনারা যারা এই প্রোগ্রামে জয়েন করেছেন তারা যদি অ্যাডভান্সড লেভেলে থাকেন, ঠিকঠাক মতো প্রিপারেশন নেন, সেক্ষেত্রে হয়তো জুন 7-এ অ্যাটেন্ড করতে পারেন। বাট আমাদের এই প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে অগস্ট এসিটির জন্য, রাইট? সো অগস্ট এসিটির জন্য এখনো হাতে 4 মাস সময় রয়েছে। আমাদের এই প্রোগ্রামে হচ্ছে হলো 3 মাস লাইভ ক্লাস হবে, রাইট? সো আপনাদের অগস্টের বেশ আগেই ক্লাসগুলো শেষ হয়ে যাবে, বলা যায় যে মোটামুটি জুলাই মাসের ভেতরে ক্লাস শেষ হয়ে যাবে, জুলাই লাস্ট উইকে। সো লাস্টের 1 মাস হচ্ছে আপনারা যেটা করবেন, লাস্টের 1 মাস হচ্ছে আপনাদের নিজেরা প্রিপারেশন নেবেন, এবং আমাদের এখান থেকে আমরা চেষ্টা করবো লাস্টের 1 মাস পর্যাপ্ত পরিমাণে প্রবলেম সলভিং ক্লাস দেওয়ার জন্য, কিংবা আপনাদের যেসব টপিকে বেশি প্রবলেম সেসব টপিকের উপরে এক্সট্রা ক্লাস দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনাদের প্রিপারেশনটা আরো ভালো হয়, রাইট? সো স্যাট প্রিপারেশনে তো অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যাট প্রিপারেশন নিতে আসলে কত সময় লাগে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি শুরুতেই বলেছি যে প্র্যাকটিস টেস্টে স্কোর জানা থাকলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় যে আপনার বেসিকটা কেমন। এছাড়া আপনি ঠিক দিনে কত ঘন্টা প্রিপারেশনের জন্য দিতে পারবেন, কত সপ্তাহ ধরে প্রিপারেশন নিতে পারবেন, বা সপ্তাহে কতদিন প্রিপারেশন নিতে পারবেন, এই বিষয়গুলো হচ্ছে যদি মাথায় আমরা নেই, তাহলে হচ্ছে আমাদের জন্য বলা সহজ হয় যে আপনার অ্যাকচুয়ালি প্রিপারেশনের জন্য কতদিন সময় লাগবে। আদারওয়াইজ আমাদের একটা জেনারেলাইজড আইডিয়া দিতে হয় যে স্যাট প্রিপারেশনের জন্য ইউজুয়ালি 3 মাসের কম বেশি সময় লাগে। ওকে,
সো আশা করি নেক্সট স্যাট এক্সাম গুলোর ব্যাপারে যে আপনারা কখন বসবেন, কখন প্রিপারেশন নেবেন, এইসব ব্যাপারে কনফিউশন নেই। কনফিউশন যদি থাকে আপনারা লাস্টে বলতে পারেন, অথবা চাইলে এখনো হ্যান্ড রেজ করে বলতে পারেন। আর এছাড়া আরেকটা জিনিস, সেটা আপনাদেরকে আমি আগাম জানিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনারা যখনই স্যাটের জন্য রেজিস্টার করবেন, অবশ্যই রেজিস্টার করার আগে আমাদের ইনস্ট্রাক্টরের সাথে ডিসকাশন করে নেবেন যে ওকে ফাইন, আমার প্র্যাকটিস স্কোর এখন এমন, এক্সামে এতদিন সময় আছে, আমি কি এখন রেজিস্টার করবো কিনা। সো ইনস্ট্রাক্টর হয়তো আপনাকে ভালো একটা গাইডলাইন দিতে পারে, আপনাকে হয়তো বলতে পারে যে ওকে ফাইন, এইভাবে এইভাবে করলে রেজিস্টার করা উচিত, অথবা এটা যদি এখন না হয় পরের এক্সামের জন্য রেজিস্টার করা উচিত। তো সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ হেল্প পাবেন বলে আশা করি। সো স্যাট প্রিপারেশনের জন্য কি কি রিসোর্সেস লাগে, এই রিলেটেড একটা ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছিল আমাদের বেশ কিছু প্রাইমারি রিসোর্সেস প্রয়োজন হবে, যেগুলো হচ্ছে আমাদের মাস্ট শেষ করা উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট এইগুলো শেষ করে। সো এখানে সবচেয়ে শুরুতেই আছে খান একাডেমি, একটা ফ্রি রিসোর্সেস। সো আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, এমন মনে করার কোনো কারণ নেই যে আপনি কোনো একটা জায়গায় কোর্স করছেন, সেটা আমাদের প্রতিষ্ঠানে হোক বা যে কোনো প্রতিষ্ঠানে হোক, আপনি এমন একটা জায়গায় কোর্স করছেন যেখানে কোর্স করলে হয়তো খান একাডেমি শেষ করা লাগবে না। এই জিনিসটা একদমই ভুল। আপনি যেখানেই পড়েন না কেন, যেখানেই কোর্স করেন না কেন, যাই করেন না কেন, আপনাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে খান একাডেমি কমপ্লিট করা। সো খান একাডেমির ম্যাথ এন্ড ইংলিশে চেষ্টা করবেন ইজি, মিডিয়াম, হার্ড 3টা পোর্শন রয়েছে, 3টা পোর্শনই সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। এন্ড খান একাডেমিতে যতগুলো কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেন গুলো হচ্ছিল মোটামুটি বলা যায় যে স্যাট স্ট্যান্ডার্ড, যেহেতু খান একাডেমি কলেজ বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড একটা প্রতিষ্ঠান। সো খান একাডেমিতে আপনার চেষ্টা করবেন হচ্ছে সবগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য, কুইজ দেওয়ার জন্য, এবং ওইখানে যত ধরনের থিওরি রয়েছে থিওরি গুলো কভার করার জন্য। এছাড়া আমাদের টপিক ওয়াইজ ক্লাসে তো অবশ্যই আপনারা সেসব থিওরিও কভার করা হবে, এছাড়া ইম্পর্টেন্ট প্রবলেম গুলো সলভ করা হবে। খান একাডেমির বাইরে আমাদের বই হিসেবে 2টা রিসোর্স আমরা পড়তে পারি। ইংলিশের জন্য এরিক এমিলসের 2টা বই, একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে গ্রামার। সো এরিক এমিলসেরটা আমরা পড়তে পারি ইংলিশের জন্য, এবং এরিক এমিলসের যে গ্রামার বইটা রয়েছে সেই বইটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন যে রিডিংটা সুন্দরভাবে পড়ার জন্য এরিক এমিলসের, এবং গ্রামার যে বইটা রয়েছে বা রাইটিং যে বইটা রয়েছে সেই বইটা খুব সুন্দরভাবে নোট করে করে পড়ার জন্য, যে ওকে ফাইন, এই বইয়ের ভিতরে কয়টা রুলস আছে, কি কি বিষয় ডিসকাস করা হয়েছে, এবং কোন কারণে কোন কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে। সো এই বিষয়গুলো হচ্ছে ভালো মতো বোঝার জন্য। এছাড়াও এরিক এমিলসের বাদে ম্যাথের জন্য রয়েছে কলেজ পান্ডা বই। সো কলেজ পান্ডায় আপনারা যারা আমাদের এখানে এনরোল স্টুডেন্ট রয়েছেন, আমরা হচ্ছে আপনাদের একটি রিসোর্সের চ্যানেলে কলেজ পান্ডার যে ডিজিটাল ভার্সনটা রয়েছে সেটার পিডিএফ দিয়ে দিব। এছাড়াও আমাদের কাছে তো হার্ড কপি রয়েছে, আপনারা যারা হার্ড কপি সংগ্রহ করতে পারেন। সো কলেজ পান্ডা বইটা যদি আপনি ম্যাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেন, দেন আশা করা যায় যে খান একাডেমি, কলেজ পান্ডা এবং স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংকের পরে ম্যাথে আর কোনো বই লাগবে না। এর পরেও স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক, কলেজ ফান্ড এবং খান একাডেমি কমপ্লিট করার পরেও আপনারা যদি ম্যাথে আরো একটা প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনি অরেঞ্জ বুক থেকে প্র্যাকটিস করতে পারেন। বাট পরামর্শ হচ্ছে কলেজ ফান্ডে আপনি তো অলরেডি প্র্যাকটিস করে ফেলেছেন সবগুলো টপিক, রাইট? স্যাট সুইটও প্র্যাকটিস করেছেন, খান একাডেমি শুরু করে প্র্যাকটিস করেছেন। আলাদা একটা রিসোর্সেস থেকে প্র্যাকটিস করা তেমন প্রয়োজন না। বাট আপনি যখন প্র্যাকটিস টেস্ট দিবেন, দিয়ে হচ্ছে আপনি যদি অ্যানালাইসিস করেন যে আপনার কোথায় ভুল হচ্ছে, যে টপিকে আপনার প্রবলেম ফিল হচ্ছে, আপনি চাইলে ওই টপিকটা আলাদা একটা রিসোর্সেস থেকেও কমপ্লিট করতে পারেন, ইভেন চাইলে ইউটিউব থেকেও কমপ্লিট করতে পারেন। সো কলেজ পান্ডাটা আপনি ম্যাথের জন্য দেখতে পারেন। স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংকটা বলা যায় যে এখানে যতগুলো রিসোর্সেস আছে সবগুলো রিসোর্সেস এর ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স হচ্ছে স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক। যেহেতু স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে কলেজ বোর্ডের নিজেদের কোয়েশ্চেন ব্যাংক, রাইট? সো আপনারা চেষ্টা করবেন হচ্ছে স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংকের ইজি, মিডিয়াম, হার্ড 3টা পার্ট রয়েছে, 3 ধরনের ডিফিকাল্টি। সো সবগুলো কোয়েশ্চেন সলভ করার জন্য। এছাড়াও প্র্যাকটিস টেস্ট আছে ব্লু বুকে, সো প্র্যাকটিস গুলো দিতে হবে। আর হচ্ছে আমাদের রিসোর্সেস চ্যানেলে ভোকাব লিস্ট দেওয়া রয়েছে, এবং আর্টিকেল অথবা বইয়েরও লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে না, আপনাদেরকে এটা করা উচিত, ম্যান্ডেটরি করা উচিত। সেটা হচ্ছে নিয়মিত আপনারা যখন প্র্যাকটিস নিচ্ছেন, প্রতি সপ্তাহে চেষ্টা করবেন বেশ কিছু ভোকাবুলারি ওয়ার্ড, হইতে পারে 30টা, 40টা, 50টা, নিয়মিত চেষ্টা করবেন প্রতি সপ্তাহে এই ভোকাবুলারি গুলো কমপ্লিট করার জন্য। এবং স্যাটের জন্য কিন্তু আপনার সব জায়গায় ভোকাবুলারি দেখা দরকার নেই, স্যাট স্পেসিফিক 2টা 3টা লিস্ট রয়েছে, আপনারা চাইলে ওই 2টা 3টা লিস্ট থেকে হচ্ছে ভোকাবুলারি দেখতে পারেন, রাইট? আর আর্টিকেল পড়তে পারেন চাইলে, অথবা চাইলে বইও পড়তে পারেন, আপনি যেটা। এইটা কেন পড়া উচিত? আপনাদের রিডিং হ্যাবিটটা ডেভেলপ করার জন্য হচ্ছে আর্টিকেল পড়া উচিত অথবা বই পড়া উচিত, রাইট? আর এটা শুধু স্যাটের জন্য না, এটা হচ্ছে আপনার অন্যান্য, আপনি যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেন সেটাও আপনাদের যেমন হেল্প করবে। এছাড়া পরবর্তীতে আপনাকে দেখা গেছে কলেজ অ্যাপ্লিকেশনের জন্য অনেক এসে লেখা লাগবে, সেখানে হেল্প করবে। ইভেন আপনি যদি দেশে বাইরে নাও যান, দেশে আপনি যদি কন্টিনিউ করেন, হয়তো আপনাকে প্রায় 95% বা 99% কেসে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ব্যাচেলরের যে পড়াশোনাটা করতে হবে সেটা ইংলিশে, সেটার সকল একাডেমিক ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ, রাইট? সো আপনার তখন হয়তো হেল্প হবে এটাই।
আর এছাড়া স্যাটের অন্যান্য যে রিসোর্সেস রয়েছে সেই রিসোর্সেস গুলো যেমন অরেঞ্জ বুক, মিস্টার রিভিউ, ব্যারোনেসিটি, এগুলো চাইলে আপনারা করতে পারেন, বাট না চাইলে আপনারা নাও করতে পারেন। এটা হচ্ছে হলো মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। ইন জেনারেল এটা অ্যাকচুয়ালি করা প্রয়োজন হয় না, তারপরেও যদি আপনারা কেউ করতে চান টিচারের সাথে কনসাল্ট করতে পারেন, করে বলতে পারেন যে ওকে ফাইন আমি এটা জায়গায় এটা করতে পারি, এটা কি করা ঠিক হবে কিনা। তো আপনার চাইলে করতে পারেন, সমস্যা নেই। এছাড়াও প্রিপ্রোজের 150টা হার্ড ম্যাথের একটা লিস্ট রয়েছে, আমরা এটা আমাদের রিসোর্সেস চ্যানেলে দিয়ে দিব। সো এগুলো হচ্ছে আপনারা সলভ করতে পারেন, বাট এগুলো শুরুতে সলভ করার প্রয়োজন নেই। আপনাদের যখন ম্যাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে দেন হচ্ছে আপনারা এটা সলভ করতে পারেন। সো রিসোর্সেস মোটামুটি এগুলাই। আপনারা হচ্ছে হলো স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংকের সকল কোয়েশ্চেন সহ আরো বেশ কিছু রিসোর্সেস থেকে ফ্রি কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদের ডিসেট স্কুলের প্র্যাকটিস পোর্টালে অলরেডি আপনারা অ্যাক্সেস পেয়ে গেছেন আশা করি। সো ডিসেট স্কুলের প্র্যাকটিস পোর্টাল থেকে আপনি সেই সব কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও আমাদের ডিসকর্ড সার্ভারে ফ্রি রিসোর্সেস নামে একটা চ্যানেল রয়েছে যেটা অ্যাক্সেস সবার কাছেই আছে। সো এই চ্যানেল থেকে হচ্ছে যেসব রিসোর্সেস আমি এখানে বলে দিচ্ছি সব রিসোর্সেস এইসব চ্যানেলে আছে। এছাড়াও আরো অনেক এক্সট্রা রিসোর্সেস আছে। সো আপনারা চাইলে আমাদের এই ডিসকর্ড সার্ভারের ফ্রি রিসোর্সেস চ্যানেল থেকে এই রিসোর্সেস গুলো অ্যাক্সেস করতে পারেন। কারো যদি রিসোর্সেস এর বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে যে এখনো কোনো কনফিউশন থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে, আপনারা চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন, আনমিউট করে বলতে পারেন অথবা কমেন্ট সেকশনে বলতে পারেন। ভাই জাস্ট ওই দুইটা বই পড়লে কি হবে এরিক এমেলস এর? ইংলিশের জন্য এরিক এমেল মানে বইয়ের ভেতরে শুধু এরিক এমেলস এর পড়লেই হবে, বাট আপনি যদি চান এক্সট্রা রিসোর্সেস পড়ার জন্য সেক্ষেত্রে আপনি ওই যে প্রিন্সটন রিভিউ পড়তে পারেন বা ব্যারোনেসিটি পড়তে পারেন, বাট ওইটা পড়াটা খুব একটা জরুরি না। এরিক এমেলস এর পড়লেই হয়ে যাবে। আর আপনি প্র্যাকটিস করতেছেন তো অবশ্যই স্যাটসুইট কোয়েশ্চেন ব্যাংক থেকে এবং খান একাডেমি থেকে, রাইট? আর প্রিন্সটন রিভিউ থেকে আপনি চাইলে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারেন, যেসব এক্সারসাইজ প্রবলেম গুলো আছে ওগুলো প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজিতে যাই। আমরা মোটামুটি 3টা প্রিপারেশন স্ট্র্যাটেজি প্ল্যান আমরা শেয়ার করব। 3টাই হচ্ছে সেম রিসোর্সেস, বাট আপনি একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো কমপ্লিট করতে পারেন। সো আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় আপনি চাইলে সেটাই ফলো করতে পারেন। এটা এখানে কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে হচ্ছে আপনি যদি বুঝতে না পারেন যে কোনটা সলভ করলে বেটার হবে, আপনি যে কোনো একটা করতে পারেন, সেকেন্ড অথবা থার্ডটা হয়তো করতে পারেন, যেটা আমার রেকমেন্ডেশন। ওকে, সো ফার্স্ট স্ট্র্যাটেজিতে কি আছে আমি দেখি। সো শুরুতেই হচ্ছে আপনাকে ফার্স্ট প্র্যাকটিসটা দিয়ে দিতে হবে। আপনি যেই প্রিপারেশন স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, আপনার উচিত শুরুতেই হচ্ছে ফার্স্ট প্র্যাকটিসটা দিয়ে ফেলা, রাইট? সো এইটা দিয়ে ফেলার পর হচ্ছে আপনার হাতে স্কোর চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কি ভুল হচ্ছে। আপনি চেষ্টা করবেন এই প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করার জন্য, অ্যানালাইসিস করে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি আপনার কোথায় মার্কস লুজ হচ্ছে বা কোথায় প্রবলেম হচ্ছে। এরপর হচ্ছে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন। প্রিপারেশন আপনি খান একাডেমি থেকে নেওয়া শুরু করতে পারেন। এই প্রিপারেশন স্ট্র্যাটেজির স্পেশালিটি হচ্ছে এই প্রিপারেশন স্ট্র্যাটেজিতে হচ্ছে আপনি একটা রিসোর্সেস কমপ্লিট করবেন এবং একটা প্র্যাকটিস টেস্ট দিবেন, দিয়ে হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট আপনি যাচাই করবেন। এবং প্র্যাকটিস টেস্টটা দেওয়ার পর আপনি যখন আপনার স্কোরটা দেখবেন, আপনি দেখবেন যে আপনি কোন টপিকে ভুল করতেছেন, কোন টপিকে ঠিক করতেছেন। সো এটা সুন্দরভাবে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে পরের যে রিসোর্সেসটা আছে সেই রিসোর্সেসটা কমপ্লিট করার সময় ওই জিনিসগুলো মাথায় রাখবেন যে ওকে ফাইন আপনার এখানে প্রবলেম ছিল, সো সেটা সর্ট আউট করে নেবেন। সো এভাবে ফার্স্টে খান একাডেমি কমপ্লিট করতে পারেন, দেন এরিক এমেলস কমপ্লিট করতে পারেন, একটা প্র্যাকটিস দিতে পারেন, দেন হচ্ছে স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিট করতে পারেন, সাথে খান একাডেমি অ্যাডভান্স সেশনটা, যদিও আপনি আগে একবার খান একাডেমি দেখে আসছেন তারপরেও খান একাডেমি অ্যাডভান্স সেশনটা আরেকবার দেখে এরপর একটা মক টেস্ট দিতে পারেন, রাইট? এরপর আপনি যেটা করতে পারেন, অলরেডি দেখা গেছে আপনার অনেকগুলো রিসোর্সেস কমপ্লিট করা হয়ে গেছে। সো এরপর আপনি কি করবেন, এই রিসোর্সেস গুলো আবার রিভিউ করবেন, রাইট? সো আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই হচ্ছে নোট ডাউন করে রাখার চেষ্টা করবেন যে কোথায় আপনার হার্ড ফিল, মানে কোথায় আপনার কোন কোয়েশ্চেনটা মনে হচ্ছে যে ওকে ফাইন এই কোয়েশ্চেনটা একটু প্রবলেমেটিক বা এই কোয়েশ্চেনটা আমি পেরেছি কিন্তু এই কোয়েশ্চেনটা একটু হার্ড লেগেছে আমার কাছে, কিংবা কোন কোয়েশ্চেন গুলো আমি ফার্স্ট অ্যাটেম্পটে পারিনি। সো ওই কোয়েশ্চেন গুলো যদি আপনি মার্ক করে রাখেন বা ওই স্পেসিফিক রুলস গুলো যদি আপনি মার্ক করে রাখেন, দেন হচ্ছে আপনি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে পরবর্তীতে রিভিউ করতে পারবেন, যেটা হচ্ছে আপনার এক্সামের আগে খুব ভালো হেল্প করবে। সো এই খান একাডেমি, এরিক এমেলস এর কলেজ পান্ডা, স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক, এইগুলো আপনি রিভিউ করবেন। এগুলো রিভিউ করার পাশে আপনি এক্সট্রা একটা যে জিনিসটা পড়তে পারেন সেটা হচ্ছে পাস্ট পেপার ম্যাথ কোয়েশ্চেন। স্যাটের যে পাস্ট পেপার কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ পেপার বেসড এসিটির যেই পাস্ট পেপার কোয়েশ্চেন গুলো রয়েছে ওগুলো কিন্তু রিলিজ করা হয়েছে, ওগুলো হচ্ছে আমাদের ফ্রি রিসোর্সের চ্যানেলে আপনি পেয়ে যাবেন, তাহলে ওইখান থেকে দেখতে পারেন। সো এই আমি কিন্তু পাস্ট পেপার ইংলিশ কোয়েশ্চেনের কথা বলিনি, শুধু ম্যাথ কোয়েশ্চেনের কথা বলেছি। কেন বলেছি, কারণ পাস্ট পেপারে যে ইংলিশ কোয়েশ্চেন গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ডিজিটাল স্যাটের যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বা যে কোয়েশ্চেন প্যাটার্ন এটার সাথে মিলবে না। সো পাস্ট পেপার ইংলিশ কোয়েশ্চেন প্র্যাকটিস করা দরকার নেই, বাট যদি আপনি সময় পান শেষের দিকে তাহলে হচ্ছে পাস্ট পেপার ম্যাথ কোয়েশ্চেন গুলো সলভ করতে পারেন। চান্স আছে এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন হয়তো আপনি আপনার এক্সাম সেন্টারে কমন পাবেন। সো এইভাবে রিভিউ করার পরে আপনি চাইলে একটা মক টেস্ট দিতে পারেন এবং আগের মতো অ্যানালাইসিস করতে পারেন। দেন হচ্ছে আপনার যখন এই মক টেস্ট পর্যন্ত দেওয়া শেষ হবে এবং রিসোর্সেস গুলো কমপ্লিট হবে,
তারপর হচ্ছে অল্প অল্প করে আপনি রিভিউ করবেন একটা একটা রিসোর্স, বা একটা নির্দিষ্ট দিন সময় পর পর আপনি বাকি প্র্যাকটিস টেস্ট গুলো দিতে পারেন। সো একটু একটা জিনিস জানিয়ে রাখছি, সেটা হচ্ছে ব্লু বুকে হচ্ছে আগে 6টা প্র্যাকটিস টেস্ট ছিল, এখন হচ্ছে ব্লু বুকে টোটাল 7টা প্র্যাকটিস টেস্ট আছে। সো যেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ শুরুর যে 3টা প্র্যাকটিস টেস্ট, সেই 3টা প্র্যাকটিস টেস্ট হচ্ছে ব্লু বুক থেকে সরিয়ে ফেলা হয়েছে। সেই 3টা প্র্যাকটিস টেস্ট সরিয়ে ফেলে নতুন 4টা প্র্যাকটিস টেস্ট অ্যাড করা হয়েছে। সো এখন হচ্ছে ব্লু বুকে নাম্বার 4 থেকে নাম্বার 10 পর্যন্ত 7টা প্র্যাকটিস টেস্ট আছে। এর ভেতরে লাস্টের যে 3টা প্র্যাকটিস টেস্ট 8, 9, 10, এই 3টা প্র্যাকটিস টেস্টে হচ্ছে বেশ কিছু কোয়েশ্চেন ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড প্র্যাকটিস থেকে নেওয়া হয়েছে। আর নতুন যে 7th প্র্যাকটিস টেস্টে অ্যাটেন্ড করা, ইন্টিগ্রেট করা হয়েছে ব্লু বুকে, সেইটার যে কোয়েশ্চেন গুলো রয়েছে এগুলো একদম নিউ কোয়েশ্চেন। সো ওই কোয়েশ্চেন গুলো কোনো জায়গা থেকে নেওয়া হয় নাই। সো আপনারা চাইলে 4 নাম্বার প্র্যাকটিস থেকে প্র্যাকটিস দেওয়া শুরু করতে পারেন ব্লু বুকে, অথবা আপনারা চাইলে আমাদের যে প্র্যাকটিস পোর্টাল রয়েছে সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্র্যাকটিসটাও দিয়ে ফেলতে পারেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে লাস্ট যে প্র্যাকটিসটা আপনাদের হাতে থাকবে সেটা হচ্ছে এক্সাম, যেদিন এক্সাম থাকবে তার 3 থেকে 4 দিন আগে দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনি এক্সামের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের সাথে ইউজ টু থাকেন একদম লাস্ট মোমেন্টে। ওকে, সো এইটা ছিল আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি 1। এখন অলরেডি মোটামুটি অনেক কিছু ডিসকাস হয়ে গেছে, এখন জাস্ট সেকেন্ড এন্ড থার্ড এর ডিফারেন্সটা কি সেটা আমি বলে দিচ্ছি। সো ফার্স্ট প্রিপারেশন স্ট্র্যাটেজিতে আপনারা দেখেছেন যে আপনারা একটা একটা রিসোর্সেস করে কমপ্লিট করতেছেন এবং একটা মক টেস্ট দিচ্ছেন। এতে করে আপনি প্রত্যেকটা রিসোর্স কমপ্লিট করার পর আপনার ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে সেটা আপনি বুঝতে পারতেছেন, রাইট? বাট সেকেন্ড যেই প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেখানে আপনি দেখতে পাবেন যে আমি ফার্স্ট প্র্যাকটিস দেওয়ার পরে বলেছি যে খান একাডেমিটা আপনি কমপ্লিট করবেন, সাথে হচ্ছে এরিকা মিলসের প্লাস কলেজ পান্ডা অথবা স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক। এরিকা মিলসের প্লাস কলেজ পান্ডা অথবা 2টা বই অথবা স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক আপনি কমপ্লিট করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 2টা বা 3টা রিসোর্সেস একসাথে কমপ্লিট করার কথা বলা হয়েছে। একটা কমপ্লিট করে আরেকটা কমপ্লিট করবেন, বাট এইগুলো কমপ্লিট করার মাঝে আপনি কোনো প্র্যাকটিস টেস্ট দিবেন না। সো এগুলো কমপ্লিট করে দেন আপনি সেকেন্ড প্র্যাকটিস টেস্টটা দিতে পারেন, রাইট? সো এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে হলো শুরুতে এখানে আপনি কমপ্লিট করলেন এরিকা মিলসের এবং কলেজ পান্ডা অথবা স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক। যেটা আপনি কমপ্লিট করেন নাই এই সেকেন্ড ফেজে, সেটা আপনি থার্ড ফেজে এসে কমপ্লিট করতে পারেন। সাথে হচ্ছে আপনি খান একাডেমি অ্যাডভান্স সেকশনটা আরেকবার রিভিউ করতে পারেন, রিভিউ করে আপনি থার্ড প্র্যাকটিসটা দিতে পারেন। এরপরে যে পাস্ট পেপার ম্যাথ কোয়েশ্চেন সেটা করতে পারেন, রিভিউ করতে পারেন বাকি সবগুলো রিসোর্সেস, দেন আপনি ফোর্থ মক টেস্টটা দিতে পারেন। এরপর বাকি সব আগের মতোই। সো এইখানে আপনার ডিফারেন্সটা কি হচ্ছে আরেকবার বলি, ডিফারেন্সটা হচ্ছে আপনি এইখানে মাল্টিপল রিসোর্সেস একসাথে কমপ্লিট করতেছেন, দেন এটা প্র্যাকটিস টেস্ট দিচ্ছেন। আগের বার আমরা দেখেছি যে একটা রিসোর্সেস আপনি কমপ্লিট করতেছেন, একটা প্র্যাকটিস টেস্ট দিচ্ছেন। আগে সুবিধা কি, আগে সুবিধা ছিল হচ্ছে আপনি প্রত্যেকটা রিসোর্সেস কমপ্লিট করার পর বুঝতে পারতেছেন যে একটা রিসোর্সেস কমপ্লিট করার পর আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, রাইট? এখানে আপনার সুবিধা কি হবে, এখানে আপনার সুবিধা হবে যে আপনার প্র্যাকটিস টেস্ট গুলা বেশি ইউটিলাইজ করা লাগতেছে না প্রিপারেশন নেওয়ার সময়। আপনি শেষের দিকে অর্থাৎ যখন প্রিপারেশন শেষ করবেন তখন হচ্ছে আপনার হাতে অ্যাডেকুয়েট পরিমাণ প্র্যাকটিস টেস্ট থাকবে, যাতে হচ্ছে আপনি এগুলো ইউটিলাইজ করে পরবর্তীতে আপনার এক্সামের আগে ভালো প্রিপারেশন নিতে পারেন। সো এইটা হচ্ছে এখানে সুবিধা হবে। আর লাস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজিতে হচ্ছিল আর একটু বেশি, অর্থাৎ প্রায় সব রিসোর্সেস হচ্ছে আপনি আগে কমপ্লিট করে ফেলবেন ফার্স্ট প্র্যাকটিস দেওয়ার পরে, দেন হচ্ছে আপনি সেকেন্ড প্র্যাকটিস টেস্টটা দিবেন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনার হাতে প্র্যাকটিস টেস্ট গুলো থেকে যাবে এবং পরবর্তীতে আপনি চাইলে একটা একটা করে রিসোর্সেস কমপ্লিট করতে পারেন, একটা একটা করে রিসোর্সেস রিভিউ করতে পারেন, রিভিউ করে দেন প্র্যাকটিস টেস্ট গুলো দিতে পারেন। সো এইভাবে হচ্ছিল আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারেন প্র্যাকটিস টেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। এগুলো এই স্লাইড হচ্ছিল আমি আমাদের প্রোগ্রামের গ্রুপে দিয়ে দিব, আপনারা তখন হচ্ছিল যে কোনো একটা আপনি দেখে নিতে পারেন, দেখে কন্টিনিউ করতে পারেন। এছাড়াও আপনার যদি মনে হয় যে আপনি কিভাবে প্রিপারেশন শুরু করবেন এখনো বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ওয়ান অন সেশন চাইতে পারেন। সো ওয়ান অন সেশনে হচ্ছে আমি কিংবা অন্য কোনো ইনস্ট্রাক্টর আপনাদেরকে এই প্রিপারেশন স্ট্র্যাটেজি গুলো বুঝিয়ে দিব যে আপনি কোনটা ফলো করে আপনার জন্য সবচেয়ে বেশি ভায়াবল হবে। সো প্রিপারেশন স্ট্র্যাটেজির ব্যাপারে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করে বলতে পারেন অথবা কমেন্টে বলতে পারেন। ওকে, সো আমি চেষ্টা করছি হচ্ছে যে যেহেতু অলরেডি আইস ব্রেকিং সেশনটা একবার হয়েছে, সো ওইখানে অনেক কিছু ডিসকাস করা হয়েছে, তো আমি চেষ্টা করেছি যে একটু কম সময়ের ভিতরে আপনাদেরকে ওই বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে শেষের দিকে হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কলেজ অ্যাপ্লিকেশনের ব্যাপারে কিংবা স্যাটের ব্যাপারে কিংবা আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে, সেই কোয়েশ্চেনগুলো যাতে আমরা অ্যান্সার করতে পারি। সো রোড ম্যাপ টু ইউএস কলেজ অ্যাপ্লিকেশন, এই বিষয়টা হচ্ছে হিমেল ডিটেলসে ডিসকাস করবে। তবে তার আগে আমি হচ্ছে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি কলেজ অ্যাপ্লিকেশনে কি কি নিয়ে ডিসকাস করতে হবে, রাইট?
তো কলেজ অ্যাপ্লিকেশনে আপনারা অলরেডি স্যাট ব্যাচে যেহেতু জয়েন করেছেন, তো আপনারা স্যাট দিচ্ছেন এবং স্যাটের গুরুত্ব মোটামুটি হয়তো ধারণা করতে পারছেন যে স্যাট দিলে যে আপনাদের কোনো একটা বেনিফিট আপনারা পাবেন ইউএস কলেজ অ্যাপ্লিকেশনে, রাইট? এছাড়াও হচ্ছে স্যাটের বাইরেও ইউএস কলেজ অ্যাপ্লিকেশনে আপনার একাডেমিক্সটা দেখা হবে, অর্থাৎ ক্লাস 9 থেকে 12 পর্যন্ত আপনার একাডেমিক রেজাল্ট কেমন ছিল, সো এই জিনিসটিও আপনাকে সাবমিট করতে হবে। এছাড়াও আপনাকে স্যাট দিলেও ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। কেউ যদি ইংলিশ মিডিয়ামে থাকেন অথবা ইংলিশ ভার্সনে থাকেন, সে হয়তো এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা ওয়েব করিয়ে নিতে পারেন রিকোয়েস্ট করে। আর যারা বাংলা ভার্সনে আছেন তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দেওয়া লাগে, রাইট? সো এখানে আপনি আইএলটিএস দিতে পারেন, ডুওলিঙ্গো দিতে পারেন, টফেল দিতে পারেন বা অন্য যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর, আপনার ইচ্ছা। যদি আপনি শুধু সোললি ইউএস কলেজগুলোতে অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে আপনি চাইলে আইএলটিএস এর পরিবর্তে ডুওলিঙ্গো দিতে পারেন, যেহেতু ডুওলিঙ্গো আইএলটিএস এর চেয়ে অনেক চিপার এবং ইজিয়ার। অল্প সময়ে আপনি প্রিপারেশন কমপ্লিট করে এক্সাম দিয়ে রেজাল্ট পেয়ে যেতে পারেন। আর ইউএস এ ম্যাক্সিমাম কলেজ হচ্ছে ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে। এছাড়া হচ্ছে আপনাকে কলেজ লিস্ট গোছানোর কাছে, কলেজ লিস্ট গোছাতে হবে, কোন কলেজে কেমন স্কলারশিপ দেয় ওইগুলো নিয়ে জানতে হবে। আপনার যে অ্যাক্টিভিটি লিস্ট অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওগুলো নিয়ে জানতে হবে, অনার্সের ব্যাপারে জানতে হবে। আপনাকে লেটার অফ রেকমেন্ডেশন নিতে হবে আপনার কলেজের টিচারের থেকে, অথবা আপনার চাইলে স্কুলের টিচার থেকেও নিতে পারেন। সো এই লেটার অফ রেকমেন্ডেশনটা কার থেকে নিবেন, কিভাবে নিবেন, কি লিখবেন, এইসব বিষয় হচ্ছিল আপনাদেরকে আগে থেকে আইডিয়া রাখতে হবে। এছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে এসে লিখতে হবে, অর্থাৎ আপনি যতগুলো কলেজে অ্যাপ্লাই করবেন প্রায় প্রত্যেকটা কলেজে একটা বা দুইটা করে সাপ্লিমেন্টাল এসে লেখা লাগবে। এছাড়াও একটা কমন এসে লেখা লাগবে এবং একটা ক্যাপিয়ার এসে লেখা লাগবে। তো এই বিষয়গুলো, এই জিনিসগুলো হিমেলস এর ডিটেলসে ডিসকাস করবে। আমি আর এই বিষয়গুলো খুব একটা এলাবোরেট করছি না। সো আশা করি ওরিয়েন্টেশন ক্লাসে প্রিপারেশন স্ট্র্যাটেজি বা যা যা আমি ডিসকাস করেছি তা বুঝতে কারো সমস্যা হয়নি। কারো যদি কোনো বিষয়ে কোয়েশ্চেন থাকে, আপনারা হচ্ছে এখন একজন একজন করে হ্যান্ড রেইজ করে বলতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন। So, এখন হচ্ছে আমাদের কিউএনএ সেশন। এই কিউএনএ সেশনে আপনাদের নট নেসেসারিলি শুধু স্যাটের পেপারে কোয়েশ্চেন করতে হবে, আপনারা চাইলে কলেজ অ্যাপ্লিকেশন রিলেটেড যে কোনো কোয়েশ্চেনে করতে পারেন। তবে তার আগে আমি হিমেলকে রিকোয়েস্ট করছি, হিমেল তুমি যদি একটু কাইন্ডলি সবাইকে ফল 26 এর টাইমলাইনের ব্যাপারে একটা আইডিয়া দাও এবং এরপরে কোন জিনিসগুলো কখন কন্টিনিউ করা উচিত এই জিনিসগুলো সম্পর্কে যদি ধারণা দাও। হ্যাঁ, ওকে, আমি স্টার্ট করতেছি। তো কলেজ অ্যাপ্লিকেশনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের টাইম লাইনটা ফলো করা। কারণ আমরা অনেকে হচ্ছে জানি না যে আমাদের আসলে কোন টাইমে অ্যাপ্লাই করা উচিত বা আমাদের বেনিফিট কি। কারণ প্রতিটা কলেজ যারা হচ্ছে গিয়ে স্যাটের ভিত্তিতে মেরিট বেস স্কলারশিপ প্রোভাইড করে, ওদের একটা সার্টেন টাইম থাকে। এরপরে অ্যাপ্লাই করলে আমরা সাধারণত পাই না। ইউএস অনেকগুলো কলেজ আছে 8 থেকে 10টার মতো অ্যারাউন্ড। তারা স্যাটের স্কোরের ভিত্তিতে ফুল টিউশন পর্যন্ত ওয়েভার দেয়, যেটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে মোস্ট অ্যাফোর্ডেবল অফার। দেখা যায় যে আমাদের কোনো টিউশন ফি পে করা লাগবে না, জাস্ট আমাদের হচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ আমাদের লিভিং কস্ট এন্ড আমাদের নিজেদের পার্সোনাল এক্সপেন্স বেয়ার করা লাগবে। সেটা অনেক কম, চিপেস্ট। বলা যায় বাংলাদেশে আসলে ব্র্যাক নর্থ সাউথে পড়ালেখা করার মতো যতটুকু আসলে কষ্ট দরকার, ততটুকু বেশি একটু হতে পারে। তো এটা একটা অনেক বেনিফিট আমাদের জন্য। সো আমাদের আসলে কোন সময় সবকিছু প্রিপেয়ার করা উচিত, লাইক আমরা যখন জানুয়ারি থেকে মে পর্যন্ত যে টাইমলাইন চিন্তা করি, সে সময় আমরা হচ্ছে কি আমাদের মোটামুটি ভাবে থিঙ্ক করবো যে আমরা কখন অ্যাপ্লাই করবো বা কি করবো, দেন আমরা কলেজে রিসার্চ স্টার্ট করবো। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ডকুমেন্ট গুলো গুছানো, কারণ অনেকগুলো ডকুমেন্ট আমাদের লাগবে অ্যাপ্লাই করতে। তো সবকিছু একটা চেক লিস্টে আনা, দেন স্যাটের এক্সামের প্রিপারেশন নেওয়া। কারণ আমাদের স্যাটের এক্সামের স্কোরটা লাগবে হচ্ছে কি নেক্সট ইয়ার নভেম্বর 1 তারিখের মধ্যে। তো যত আগে থেকে প্রিপারেশন স্টার্ট করা যায় তত আমাদের জন্য বেটার। অলরেডি বলে আসছো যে স্যাট যেহেতু একটু অনেকে সবার স্কিল সেম না, কেউ স্যাটে ম্যাথ পার্ট বা ইংলিশ পার্টে ভালো খারাপ হতে পারে। তো সবার প্রেক্ষিতে সময় কম বেশি হতে পারে। তো এখন তোমার যদি আগে থেকে সময় নাও, এখন অনেক লম্বা সময় আছে স্যাটে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। তো এই টাইম লাইনটা মাথায় রাখা উচিত যে আমাদের আসলে কোন সময় কি করা উচিত। তো আমি এটা নিয়ে পুরো একটা টাইম লাইন অলরেডি মেক করে ফেলছি। সো আমি তোমাদের শেয়ার করে দিব না এটা, যে তোমার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কি কি জিনিসে চিন্তা করবে, যে রিসার্চ করবে কলেজেস নিয়ে। দেন এখন অলরেডি তোমরা এর মধ্যে আসো ফ্রেজিং, তোমরা হচ্ছে গিয়ে কলেজেস ই করা আর কি, রেজিস্ট্রেশন ফর দ্য স্যাট রেস্ট। তোমরা হচ্ছে স্যাটের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করবা, তোমাদের ইসিএ বিল্ড আপ করবা। এন্ড দেন জুন থেকে অগস্ট হচ্ছে ফুললি ফোকাস তোমাদের কলেজ প্রেপের জন্য। এই 3 মাস হতে তোমরা বা 3-4 মাস হচ্ছে বাসায় নিজেদের জন্য স্যাট মানে প্রিপেয়ার করলা। এন্ড দেন হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন, ফাইনাল এক্সাম। তোমরা হচ্ছে গিয়ে স্যাটের এক্সাম দিবা অগস্টের আগে, যেন তোমাদের স্যাটের রেজাল্টটা থাকে। তাহলে তোমরা অ্যাপ্লিকেশন অনেক স্মুথলি ইউজ করতে পারবা। কারণ তোমাদের আগে বলে আসলাম অনেক স্কুল হচ্ছে যে তার ডিসেম্বর পর্যন্ত তাদের স্কোরটা চায়। এন্ড ডিসেম্বরের মধ্যে যদি তুমি সাবমিট করতে পারো, তাহলে তুমি ফুল টিউশন ওয়েভার পেয়ে যাবে। এন্ড এরপরে গেলে আসলে সাধারণত ওরা দিতে চায় না। তো ওই জন্য যত আগে তুমি স্কোরটা দিতে পারো ততটাই তোমার জন্য বেটার। এন্ড দেন এই সময় অনেকে হচ্ছে তোমাদের নিজেদের অনেকেই দেখা যায় যে ভালো ইসিএ থাকে না। তো 3 থেকে 4 মাসে নিজের অনেকগুলো অলিম্পিয়াড আসবে বা অনেক অপরচুনিটিস পাবা। কলেজেস গুলা অনেক রকমের সামার ইন্টার্নশিপ অনেক কিছু প্রোভাইড করে, তো সেগুলো অ্যাপ্লাই করে সেগুলো তোমাদের করা। এন্ড দেন স্টার্ট হচ্ছে কলেজ লিস্ট। কলেজ অ্যাপ্লিকেশন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কলেজ লিস্ট। কারণ লাস্ট বিগত ফলে মানুষের সর্বাধিক রিজেকশনের সব থেকে বড় কারণ হচ্ছে কলেজ লিস্ট। এখন সবার প্রোফাইল একরকম হয় না।
এখন অনেকে মনে করে যে ওই ভাইয়ের প্রোফাইল এমন ছিল, ওখানে অ্যাপ্লাই করলে হয়তো আমি চান্স পাবো, ফুল রাইড পাবো, বাট বাস্তবিক অর্থে একটা কলেজে চান্স পাওয়া, ফুল রাইড পাওয়া আসলে অনেক হার্ড। এন্ড সবার আসলে জাস্ট প্রোফাইলে ইসি এন্ড অ্যাওয়ার্ড দেখে পুরো প্রোফাইলকে জাজ করা যায় না। সে প্রোফাইলে আরো অ্যাওয়ার্ড থাকে, ইসিএস থাকে, বা তার স্যাট স্কোর থাকে, অনেক কিছু থাকে, পার্সোনাল ইনফরমেশন, যার ভিত্তিতে তারা এরকম দিয়ে থাকে। সো এর জন্য আমাদেরকে ঠিকভাবে কলেজে সাজানো, যেমন সাইটের ভিত্তিতে অনেকগুলো কলেজ দেয়। সো তুমি যদি দেখো তোমার অগাস্টে, তোমার অগাস্ট সাইটে আসছে 1500। সো তোমার হাতে অনেকগুলো ইউনিভার্সিটি লাইক টেক্সাস স্টেট, তারপরে ইউনিভার্সিটি টেক্সাস আর্লিংটন, এরকম আর অনেকগুলো ইউনিভার্সিটি যারা তোমার এই স্যাট স্কোরের ভিত্তিতে তোমাকে ফুল টিউশন পর্যন্ত দিবে, বা আরো কিছু অনেকে দেয়। স্টাইপেন্ড হয়তো তোমার থাকা খাওয়া খরচ পর্যন্ত অনেকে প্রোভাইড করে। তো ওগুলো তোমার লিস্ট ডাউন করা বা জানা যে আসলে হ্যাঁ কারা কারা তোমাকে দিবে, তাহলে দেখা যাবে তোমার কাছে সেফ অপশন চলে যাবে। তখন তুমি কি করবা, যে তোমার হাতে অলরেডি 1500 স্কোর আছে, and তুমি সেসব কলেজে অ্যাপ্লাই করে তুমি জাস্ট তোমার ওই 3-4টা সেফ অপশন রেখে দিবা, এন্ড দেন তুমি তোমার ড্রিম কলেজে অ্যাপ্লাই করো, হার্ভার্ড, এমআইটি, স্ট্যামফোর্ড, যেখানে মনে হচ্ছে অ্যাপ্লাই করা অসুবিধা নাই। যেহেতু তোমার হাতে অলরেডি সেফ অপশন আছে, যদি তুমি এটা বেটার কলেজ পেয়ে যাও তাহলে তো ভালো, আর না হলে তুমি এখানে কমিট করতে পারতেছো। সো এই একটা ডিসিশন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন ব্রেন স্টর্ম ইউর এসে, এসে অনেক বেশি ইম্পর্টেন্ট ফর এলএসসি। পাবলিক ইউনিভার্সিটি যারা হচ্ছে মেরিট স্কলারশিপ দেয় তাদের ক্ষেত্রে এসেটা খুব বেশি মানে ভ্যারি করে না, বাট লিবারেল আর্টস কলেজের ক্ষেত্রে ওরা আসলে প্রতিটা পার্সন স্টোরি, প্রতিটা মানুষের লাইফ অনেক বেশি ইম্প্যাক্ট দেয়। সো এটা নিয়ে চিন্তা করা, এন্ড দেন ফাইনাল অ্যাপ্লাই প্রসেস সবকিছু নিয়ে অ্যাপ্লাই করা। এন্ড দেন অগস্ট থেকে তো তোমার সবকিছু অ্যাপ্লাই শুরু, অগস্ট থেকে সেপ্টেম্বর টাইম লাইনে সবগুলো কলেজ সিলেক্ট করা, দেন তোমার কমন অ্যাপ ফিল আপ করা। আসলে এই মান্থে আসলে অনেক প্রিপারেশন, অনেক 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 কাজ। সো তোমরা আসলে চেষ্টা করো যে অগাস্টের আগে মানে স্যাটটা দিয়ে শেষ করতে, তাহলে তুমি মোটামুটি ফ্রি হয়ে যাবে। কারণ দেখা যাবে তোমার জাস্ট মনে করো যে কমন অ্যাপে একটা এসে লিখলে শেষ, বাট বাস্তবে না। কমন অ্যাপের বাইরে তোমাকে প্রতিটা কলেজের জন্য 1 থেকে 2টা করে এসে লেখা লাগবে। সো তুমি যদি 20টা কলেজে অ্যাপ্লাই করো, দেখা যাবে তোমাকে 30 থেকে 40টা এসে লেখা লাগবে। এনসিটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে 20-30টা এসে লেখাটা আসলে অনেক হার্ড একটা টাস্ক। সো এর জন্য তুমি যদি আগে থেকে প্রিপারেশন নাও, তাহলে তোমার জন্য কাজটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এন্ড স্যাট প্রিপারেশন, যদি তুমি যদি স্যাট ইংলিশে ভালো প্রিপারেশন নিতে পারো, বা তোমার যদি লিটারেচার বা অন্যান্য পার্টে অথবা মানে তোমার যদি ভালোই থাকে, স্কিলস থাকে, তাহলে তুমি এসেতে ভালো একটা মানে করতে পারবে, শাইন করতে পারবে, এসে ভালো মতো লিখতে পারবে, বা তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে জিনিসগুলো। দেন এই মান্থের ভিতরে তুমি হচ্ছে গিয়ে কমনে ফিল আপ করা, তারপর তোমার হচ্ছে টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন সবকিছু কালেক্ট করা। এন্ড যদি কারো যদি স্কোর খারাপও হয়, তাহলে তোমরা হচ্ছে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর যে স্যাট গুলো থাকে, ওটা দিয়ে তোমাদের এই ইয়ারের যে স্যাট ওটা শেষ করা, এন্ড দেন তোমার হচ্ছে সাপ্লিমেন্টাল এসে এগুলো নিয়ে কাজ করা। এন্ড দেন লাস্টে আমাদের অক্টোবর থেকে নভেম্বর এই মাসে যেটা হয়, আমাদের সবার কি অনেকের রেজাল্ট চলে আসে, বা দেখা যায় যে কারো ইডিওর রেজাল্ট আসছে, ভালো কিছু হয় না, দেন গিয়ে নেক্সট নেক্সট আবার তুমি কোথায় কি করবা না করবে ডিসিশন নেওয়া। এন্ড দেন ফাইনাল তোমার হচ্ছে যে সিএসএস বা ইসফা সাবমিট করা। আমাদের কলেজ, যারা আমরা লিবারাল আর্টস কলেজে অ্যাপ্লাই করি, সেসব কলেজে সাধারণত কস্ট অনেক বেশি হয়। তো মেরিট স্কলারশিপের বাইরে আমাদের নিড অ্যাওয়ার জন্য নিড বেস স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়। সো ওটার জন্য হচ্ছে আমাদের সিএসএস এন্ড ইসফা ফিল আপ করা লাগবে। সো আমাদের ওইসব ফাইলগুলো সব সম্বন্ধে জানা। এন্ড ডিসেম্বরে পুরো মাসটা বলতে পারো হচ্ছে যে ডিসিশনের জন্য, বা এরপর অনেকে আরডির জন্য অলরেডি প্রিপারেশন স্টার্ট করে ফেলে, কারণ এরপর হচ্ছে আরডি স্টার্ট হয়ে যাবে। তো অনেকে ভালো রেজাল্ট পায়, অনেকে ইডি ভালো জায়গায় চান্স পেয়ে যায়। তো অনেকে দেখা যায় ওই জায়গায় কলেজ অ্যাপ্লিকেশন এন্ড বা ভালো রেজাল্ট না আসলে অনেকে এরপরে নেক্সট অ্যাপ্লাই করতে থাকে। এই সব কিছু, এন্ড দেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আর কি ফুল আরডি বা রেগুলার ডিসিশনের জন্য সবাই অ্যাপ্লাই করে, সবকিছু ঠিকঠাক ভাবে গোছায়, বা রিজেকশন থেকে সবাই আইডিয়া নেয় যে নেক্সট কি করা উচিত আমার, সেভাবে সবকিছু ক্রাফট করে দেন দ্য ফাইনাল সাবমিশন ফর দ্য আরডি এন্ড বছরের শেষ অ্যাপ্লিকেশন। এন্ড দেন এরপরে গিয়ে আমাদের যেটা আসবে মার্চ থেকে এপ্রিল, হচ্ছে ডিসিশন টাইমলাইন। এখানে আমাদের ডিসিশন আসবে আমরা কোন কলেজ থেকে গট ইন হলাম, বা আমাদের কি কি বাকি, এগুলো এগুলো আসবে। এখানে সবাই সবাই ডিসিশন নিবে, মেক করবে। এন্ড দেন এরপরে আমাদের আসবে হচ্ছে মে থেকে জুন, এই সময় হচ্ছে কি পরবর্তীতে আমাদের আর কি আমাদের ভিসা প্রসেস সবকিছু এইসব নিয়ে আর কি কাজ। এটা আর কি আমাদের একটা ম্যাক্সিমাম টাইমলাইন। এন্ড জুন থেকে অগাস্ট এই সময় আর কি আমরা আমাদের নিজের সবকিছু প্রিপেয়ার করা, এন্ড বাংলাদেশ থেকে লিভ নেওয়া ফর দ্য নেক্সট কান্ট্রি। এই আর কি তোমরা আর কি মোটামুটি এই টাইমলাইনটা যদি মাথায় রাখতে পারো, আই হোপ যে তোমরা কোনো মানে ঝামেলা পড়বে না কলেজ অ্যাপ্লিকেশন নিয়ে। আমি তোমাদের চ্যাটে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা ইউজ করো। আর কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে আমাকে বলতে পারো। ওকে, সো কমেন্টে হচ্ছে রায়দুল ইসলাম রাফি একটা কোয়েশ্চেন করেছে, ভাইয়া, ইফ আই এম গিভিং এইচএসসি in 2025, then will I be considered as a gap year student while applying in fall 26? হিমেল। টেকনিক্যালি না, কারণ হচ্ছে যে কলেজ অ্যাপ্লিকেশনে মানে তোমার যে মানে তুমি যখন গ্রাজুয়েট হবা, এরপরে মাঝখানে কিছু সময় দেয়, যেটা হচ্ছে কি মানে কলেজ অ্যাপ্লিকেশন করার জন্য, মানে যেটাকে আসলে বলে অ্যাপ্লাই টাইম। তো টেকনিক্যালি তুমি কোনো গ্যাপ ইয়ার পাবো না, বাট ফল 27 যখন অ্যাপ্লাই করো তখন 1 ইয়ার। এন্ড তোমার যদি তোমার গ্যাপ ইয়ার নিয়ে অনেকে চিন্তা করো, বাট বাস্তবিক অর্থে গ্যাপ ইয়ার খুব একটা ম্যাটার করে না আনটিল তুমি আসলে কতটুকু ইসিএ বা কি করেছো। আমি এর ফলে 10 বছর গ্যাপ ইয়ার একজনকে অ্যাপ্লাই করতেও দেখেছি, মানে তার এইচএসসি মেবি ছিল 15-16 সম্ভবত, এমন হওয়ার কথা। আমার থেকে তো অনেক সিনিয়র, সো সেও অ্যাপ্লাই করে অলরেডি ভিসা নিয়ে কাজ করতেছে। সো এটা কোনো একটা অসুবিধার বিষয় না, জাস্ট হচ্ছে যে তুমি আসলে কি করছো গ্যাপ ইয়ার, এটাই ম্যাটার করে।
ওকে, বাকি যাদের কোয়েশ্চেন আছে একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করতে হবে, হ্যান্ড রাইজ করে বলতে পারেন অথবা সরাসরি আনমিউট করেও চাইলে বলতে পারেন। আমি তো অনেক স্পিডে আর কি বলে গেছি, কিন্তু তোমরা ডক্স দেখে আইডিয়া নিতে পারো, কারণ এটা আসলে অনেক বড় তো। সো আমি যদি পুরো পার্ট পার্ট নিয়ে বলা শুরু করি আসলে 2 ঘন্টাও শেষ হবে না। কাইন্ডলি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে। সো আমাদের এখন কিউএনএ সেশন চলতেছে অ্যাকচুয়ালি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করলে হচ্ছে আমরা ওই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ওকে, সো একজন প্রজ্ঞা, ভাইয়া আমাদের স্যাট টেস্ট সেন্টার গুলো কোথায় কোথায় আছে বিটিতে? ওকে, স্যাটের টেস্ট সেন্টার কোথায় আছে এটা হচ্ছে আপনি দেখতে পাবেন যদি আপনি হচ্ছে কলেজ বোর্ডে যান। কলেজ বোর্ডে যদি আপনি সাইন আপ করে একটা স্যাটের জন্য রেজিস্টার করতে যান, তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে কোন কোন টেস্ট সেন্টার গুলো ওই পার্টিকুলার টেস্ট ডেটের জন্য অ্যাভেলেবল আছে। বেসিক্যালি ম্যাক্সিমাম টেস্ট সেন্টার গুলো ঢাকায়, চট্টগ্রামে খুব সম্ভবত 2টা টেস্ট সেন্টার আছে, আর নরসিংদীতে একটা টেস্ট সেন্টার আছে। ঢাকায় হচ্ছে গুলশানে কয়েকটা টেস্ট সেন্টার আছে, উত্তরায় আছে, বসুন্ধরায় আছে খুব সম্ভবত। সো বেসিক্যালি ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে ঢাকায় ওইগুলি হচ্ছে টেস্ট সেন্টার হিসেবে ইউজ করা হয়। আহ আপনি যদি কলেজ বোর্ডে গিয়ে সাইন আপ করে স্যাট রেজিস্ট্রেশন যেখানে করতে হয় সেখানে যে দেখেন, তাহলে হচ্ছে স্পেসিফিক ভাবে দেখতে পাবেন যে ওকে ফাইন, নেক্সট মে স্যাটের জন্য এই টেস্ট সেন্টার গুলো অ্যাভেলেবল, কিংবা হচ্ছে জুন স্যাটের জন্য এই টেস্ট সেন্টার গুলো অ্যাভেলেবল। বাকিদের কাইন্ডলি, ওকে, সো বাকিদের কলেজ অ্যাপ্লিকেশন রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন থাকলে অথবা স্যাট রিলেভেন্ট কিংবা অন্য যে কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি করতে পারেন। জি, আব্দুর রহমান প্রহর। আচ্ছা ভাইয়া, যদি কমন অ্যাপে আমরা আর্লি অ্যাকশনে 20টা কলেজে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে রেগুলার ডিসিশন যেটা ছিল ওইটাতে কি আরো 20টা করা যাবে, নাকি ওইখানে 20টা স্লট শেষ আমার প্রথমে? না, কমন অ্যাপে হচ্ছে কি পুরা 1 বছর তুমি যদি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তোমার নামে, অগাস্ট পর্যন্ত, মানে এই অগাস্ট থেকে নেক্সট অগাস্ট পর্যন্ত 20টা কলেজ, লাইক তুমি যতগুলাই যে টাইমে যতগুলো অ্যাপ্লাই করো 20টার বাইরে আসলে অ্যাপ্লাই করা যায় না। বাট এই ইয়ার দেখলাম যে অনেকে মেইল করে ওদেরকে 2 থেকে 3টা সর্বোচ্চ ওরা স্লট বাড়ায় দিছে। এই ভিত্তিতে হয়তো 22 থেকে 23টা করা যেতে পারে, বাট এর বেশি আসলে পসিবল না। কমন অ্যাপের বাইরে আরেকটা প্ল্যাটফর্ম আছে স্কোয়ার প্ল্যাটফর্ম, সেখানে আরো 130টা অ্যাপ্লাই করা যায় ফ্রিতে, 125টা মেবি। তো এই দুইটা আর কি, মানে এই 150 প্লাস ইউনিভার্সিটি হচ্ছে তুমি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবা। মানে কমন অ্যাপে 20টা সিলেক্টেড 20টা, আর হচ্ছে যে আর স্কোয়ারে হচ্ছে গিয়ে 125টা সিলেক্টেড, ওই 135টা তুমি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারতেছো। ওকে, সো আশা করি কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছো। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সব কলেজ কিন্তু হচ্ছে আর্লি অ্যাকশন অফারও করে না। সো আর্লি অ্যাকশনে কেউ আমার মনে হয় 20টায় অ্যাপ্লাই করে, মানে 20টায় কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করে। আচ্ছা, না, এত আসলে কেউ অ্যাপ্লাই করবে না, মানে আর্লি অ্যাকশনে সবাই বেশি হলে 3 থেকে 4টা বা 5টা অ্যাপ্লাই করে। সবাই আসলে ম্যাক্সিমাম ইডি 1-এ একটা, ইডি 2-তে একটা, আর্লিতে হয়তো 3 থেকে 4টা। আর ম্যাক্সিমাম আসলে আরডি, মানে বলতে পারো আরডিতে 10 থেকে 12টা, আর ম্যাক্সিমাম গুলো হচ্ছে এই টাইমের ভিতরেই পড়ে। ওকে, সো নফেল আরেকটা কোয়েশ্চেন চ্যাট বক্সে করেছে। আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইডি ওয়ানে যদি সিলেক্ট হয়ে যায় ওটা কি আর পরে ক্যান্সেল করতে হবে বা এমন কিছু? না, ইডি 1-এর শর্তটা হচ্ছে এটাই, লাইক তোমাকে ওরা ফাইন্যান্সিয়াল এটা কথা বলবে যে ধরো কথা কথা গেটিসবার্গ কলেজে তুমি ইডি 1 অ্যাপ্লাই করলা, তোমার ইএফএস হচ্ছে 10K। কারণ গেটিসবার্গ কলেজে তোমাকে 10K তে নিয়ে নেয়। তুমি যদি ফুল লিমিট করে মানে তো গেটিসবার্গ যদি $80,000 পে করে মানে তোমাকে স্কলারশিপ দিয়ে ফেলে, তাহলে তোমাকে ওখানে কমিট করতে হবে। এটা হচ্ছে ইডি 1-এর বাইন্ডিং শর্ত। শর্ত ভাঙা যায় আসলে অনেক কারণে যদি তোমার পার্সোনাল কোনো ইস্যু হয়, তুমি যদি ইউএসএ তে না যাও একমাত্র সেই কেসে। বাট আদারওয়াইজ তুমি যদি যাও কমিট করো, তাহলে তোমাকে এটা আসলে মানতে হবে। এটা কমন অ্যাপের রুলস এন্ড রেগুলেশন। আর যদি এটা পরবর্তী অন্য কোনো কলেজ জানে, সেক্ষেত্রে তোমার ওই নেক্সট কলেজে অ্যাডমিশন বাতিল হওয়া থেকে আর অনেক রকম সমস্যা ফেস করলে মানে করতে হতে পারে। মানে ইডি ওয়ানে যেটা সিলেক্ট হবে ওটা কমিট করতে হবে, তাই তো? হ্যাঁ। ওকে, সো নফেল একটা কোয়েশ্চেন করেছে চ্যাট বক্সে, ভাইয়া স্যাট প্রিপারেশনের জন্য যে রিসোর্সেস গুলো বলেছিলেন সেগুলো অ্যাকচুয়ালি ইউটিলাইজ করবো কিভাবে? জাস্ট কি খালি কোয়েশ্চেন সলভ নাকি থিওরি অর কনসেপ্ট পার্টও আছে? সো রিসোর্সেস গুলো যেগুলো আছে যেমন খান একাডেমি, এরিকা মেলসের কলেজ পান্ডা, এখানে হচ্ছে থিওরি পার্টটাও আছে। এছাড়াও আপনি যদি আমাদের এখানে এনরোল থাকেন সেক্ষেত্রে হচ্ছে ক্লাস করতে পারবেন। এছাড়াও অনলাইনে অনেক ক্লাস অ্যাভেলেবল আছে, সো আপনি এখান থেকে থিওরি কভার করতে পারবেন।
স্পেসিফিক্যালি বলে খান একাডেমিটা যদি আপনি ঠিকভাবে করেন, খান একাডেমিতেও অনেক থিওরি দেওয়া আছে, সো ওইখান থেকে ম্যাক্সিমাম কাভার হয়ে যাওয়ার কথা। সো এরপরে খান একাডেমিতে যে কুইজগুলো আছে কুইজগুলোতে অ্যাটেম্প করবেন, কলেজ ফান্ড এরিকা মিলসের যে কোয়েশ্চেনগুলো আছে ওই কোয়েশ্চেনগুলো সলভ করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক থেকে হচ্ছে কোয়েশ্চেনগুলো সলভ করবেন। সো এভাবে হচ্ছে রিসোর্স গুলো ইউটিলাইজ করবেন। আমার হচ্ছে হলো একটা ভিডিও আছে যে সেলফ প্রিপ আপনি কিভাবে নিতে পারেন, আপনি চাইলে ইউটিউবে সেই ভিডিওটা দেখলে আর একটু বেটার আইডিয়া পাবেন যে কোন রিসোর্সেস কিভাবে কমপ্লিট করতে হবে। স্যাট প্রেপ নামে একজন বলেছেন, ভাইয়া ইডি এন্ড আরডি একটু বলবা, ইএ করলে ইডি করতে পারবো না, ইডি ওয়ান এন্ড ইডি টু এর ডিফারেন্স কি? হিমেল তুমি যদি অ্যান্সার দাও এটা। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের আর কি অ্যাপ্লাই টাইমলাইনের ভিতর মানে তিনটা টাইমলাইন থাকে, যেটা ফার্স্টে হচ্ছে ইডি, ইএ এন্ড আরডি। ইডি হলো গিয়ে বাইন্ডিং ডিসিশন, যেখানে হচ্ছে গিয়ে তুমি ইডি ওয়ান এন্ড ইডি টু, ইডি ওয়ানে একটা কলেজ, ইডি টু তে একটা কলেজ। ইডি ওয়ানের টাইমলাইন হচ্ছে কি তোমার নভেম্বর 1 তারিখ থেকে নভেম্বরের 15, এন্ড ইডি টু হচ্ছে সাধারণত ডিসেম্বর 1 থেকে ডিসেম্বরের পর থেকে এটা আসলে জানুয়ারি পর্যন্ত হয়। এটা আসলে কলেজ থেকে কলেজ ডিফারেন্ট করে। এই দুইটাতেই হইতেছে তুমি একটা কলেজে অ্যাপ্লাই করতে পারো এন্ড বাইন্ডিং, এখানে মাল্টিপল কলেজে অ্যাপ্লাই করতে পারবা না। যদি কলেজ জানে যে তুমি আসলে আর বিভিন্ন জায়গায় ইডি ইডি করেছো, তাহলে তারা তোমাকে তোমার অ্যাপ্লিকেশন হয়তো উইথড্র করে দিতে পারে। এন্ড ইএ হচ্ছে কি আর্লি অ্যাপ্লিকেশন, এটা কোনো মানে এটা হচ্ছে একটা জিনিস, তুমি জাস্ট আর্লি অ্যাপ্লাই করবো, তুমি আর্লি অ্যাপ্লাই করে আর্লি স্কলারশিপ পাবা, এন্ড তুমি তোমার ডিসিশন আগে পাবা। আচ্ছা এত কি বেনিফিট হতে পারে যে আর্লি অ্যাপ্লাই করার কারণে হয়তো তুমি একটু বেটার স্কলারশিপ পেতে পারো। এন্ড আরডি, আরডি হচ্ছে কি এবার লাস্ট রাউন্ড এই যে কোনো ফলেরই। তো এটা হচ্ছে কি একবার শেষ, মানে এখানে হচ্ছে কি তোমার তুমি যত কলেজ মন চায় তত অ্যাপ্লাই করতে পারো, এখানে কোনো নির্দিষ্ট বাধা নাই। তোমার যে কোনো তুমি যদি মনে চায় যে তুমি আরডি 10টা অ্যাপ্লাই করছো, 10টাতে অ্যাকসেপ্টেড, তোমার যে কোনো একটা তুমি যেতে পারো, এখানে কোনো বাধা নাই। এটার সুবিধা অসুবিধা দুইটাই। সুবিধা হচ্ছে তুমি অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারো। অসুবিধা হয় যে অনেক সময় লিবারাল আর্টস কলেজের ক্ষেত্রে দেখা যায় যেহেতু ফান্ডিংটা কমে যায়, ইডি ওয়ানে অনেককে দিয়ে দিয়ে ফেলার কারণে অনেক সময় হতে পারে যে ফান্ডিংটা কমে যায়, এটাই। আর হচ্ছে রোলিং থাকে, সেটা হচ্ছে গিয়ে সব কলেজে থাকে না। রোলিংটা হচ্ছে যে সারা বছর যাবতীয় ওরা নেয়, অ্যাডমিশন মোটামুটি এমনই থাকে। তো এটা হচ্ছে রোলিং, এটা হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন একটা টাইম লাইন। ওকে, সো আশা করি অ্যান্সার পেয়ে গেছো। অর্থাৎ তুমি যদি আর্লি অ্যাকশন করো তাহলে ইডিও করতে পারবা। ওকে, তাওসিফ হোসেন কোশ্চেন করেছে, ভাইয়া ইসিএ ছাড়া কোনোভাবে কি ওভারল্যান্ডে অ্যাডমিশন পসিবল? এটা একটু হার্ড, কারণ ওরাও চায় যে তুমি হচ্ছে কি মোটামুটি সব টাইপের, মানে কি বলবো, মানে যেন তুমি এসব সব দিক থেকে অ্যাক্টিভ হও এই টাইপের। ইসিএ ছাড়া লাইক তোমার এমন হওয়া লাগবে তোমার 10টা ইসিএ লাগবে। তোমার যদি 4 থেকে 5টা ইম্প্যাক্টফুল ইসিএ হয়, তোমার যদি ভালো এসে হয়, একাডেমিক্স ভালো হয়, তো তোমাকে তারাও ওই বেসিসে নিবে। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন, ভাইয়া ইউএসএ প্লাস অন্য কান্ট্রিতে কি সেট দিয়ে একই সময় অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ একই সময় এটা তুমি অ্যাপ্লাই? পারবা, এটা কোনো অসুবিধা নাই। এখন কমন অ্যাপে তোমার অনেকে দেখা যায় যে কাতার শহরে অনেক দেশে অ্যাপ্লাই করে, কমন অ্যাপের থ্রুতে অনেকে অ্যাপ্লাই করে। তো সেম টাইমে অনেকে অনেক অনেক জায়গায় অ্যাপ্লাই করে, বা আর অনেক ডিফারেন্ট পোর্টাল থেকে ডিফারেন্ট দেশে অ্যাপ্লাই করার জন্য। যেমন স্যাট বেসিসে অনেক দেশে, জাপানে মেক্স স্কলারশিপ, চায়নাতেও অনেকগুলো স্কলারশিপ পাওয়া যায়, ইতালিতে অনেকগুলো স্কলারশিপ পাওয়া যায়, আর তারপর ইউরোপে কিছু কিছু জায়গায় আছে, তো অনেক দেশে আছে। তো এটা নিয়ে কোনো বাইন্ডিং নেই, তুমি পারবা। ওকে, সো কাইন্ডলি হ্যান্ড রাইজ করতে হবে অথবা আনমিউট করে বলতে হবে, কারণ যদি কোয়েশ্চেন থাকে আমরা হচ্ছে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবো। আমরা খুব বেশি থাকবো না, সো যাদের কোয়েশ্চেন গুলো আছে একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে ফেলতে হবে। ভাই আপনি বললেন যে হিমেল ভাই বললেন যে আহ ইয়ে থেকে আরডি তে বেশি অ্যাপ্লিকেশন করে স্টুডেন্টরা, এটা কেন করে? ইয়ে তো অ্যাপ্লিকেশন করলে বেটার না? আচ্ছা, সো আরডি তে কেন বেশি করে, দেখা যায় যে অনেকে আগে বোঝার চেষ্টা করে যে আমার অ্যাপ্লিকেশন আসলে প্রসেস কেমন, কত কি হচ্ছে। আমি আমার নিজের কেসে আগে আমি হচ্ছে ইডি অ্যান্ড আরডি, আমার ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ছিল আরডি তে। আমি ইয়েতে অ্যাপ্লাই করে বুঝতে পারছি যে আমার অ্যাপ্লিকেশনে কিছু কিছু পার্টে অসুবিধা আছে, যেগুলো আমার ক্রাফট করা উচিত, ঠিক করা উচিত। তো ওগুলো হচ্ছে সবাই অনেকে দেখা যায় যে জাস্ট অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করে যে ওর অ্যাপ্লিকেশনে কি অবস্থা। দেন দেখা যায় যে সবাই আরডি তে বেশি অ্যাপ্লাই করার কারণে যে ওই সময় গিয়ে মনে করো যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারতেছে, কোনো বাইন্ডিং নাই, এন্ড দেন মোটামুটি তুমি তোমার ভুলগুলো অলরেডি বুঝে গেছো। তো এই জন্য দেখা যায় সবাই আরডি তে একটু বেশি অ্যাপ্লাই করে। এন্ড বাংলাদেশ থেকে দেখবে যে অনেক বড় বড় কলেজেস বা ইউনিভার্সিটি সব আসলে আরডি রাউন্ডে ক্র্যাক বেশি হয়। আর আরডি অনেক সময় লাখ অনেক সময় ফেভার করে ফেলে, যেটা আসলে ইডিতে ইডি হচ্ছে খুবই সিলেক্টিভ একটা প্রসেস। মনে করো যে একটা ইউনিভার্সিটি 400টা স্টুডেন্টের সিট আছে, তো ইডিতে ধরো ওরা সিলেক্ট করলো ইডি ওয়ানেতে 100, ইডি টু তে 100, আর আরডিতে 200। তো যদি 2000 অ্যাপ্লাই করে, 2000 থেকে 100 জনের সিটটা নেয় আসলে খুবই টাফ। অনেক মানে অনেক সিলি সিলি মিস্টেকের জন্য ওরা বাদ দিয়ে দিবে। কিন্তু আরডি রাউন্ডে অনেক সময় দেখে যে স্টুডেন্ট প্রোফাইলও ভালো আছে এন্ড মোটামুটি সবকিছু আমাদের জন্য পারফেক্ট, সো আমরা হয়তো ওকে নিতে পারি। সো অনেক অনেক কিছু আসলে ওই সময় আর কি করে। কিন্তু ইডি গুলো হচ্ছে খুবই সিলেক্টিভ ভাবে নেয় স্টুডেন্টদের।
ওকে, তাইয়েবা কোয়েশ্চেন করেছে, হাউ টু ইফেক্টিভলি শো মাই গ্যাপ ইয়ার অ্যাজ এ এইচএসসি 24 স্টুডেন্ট। আচ্ছা, ইফেক্টিভলি যদি এটা শো করতে হয় তো এটা আসলে ইম্প্যাক্টের উপর ম্যাটার করতেছে বা আমি আসলে কি প্রজেক্টে কাজ করতেছি। এখন অনেকে যেটা করে গ্যাপ ইয়ারে 10-20টা ইসিএ করে বেড়ায়, এর থেকে বেটার হচ্ছে যে আমি আমি 3টা ইসিএ করবো, দেখা গেলো আমি ভালো কোনো একটা জার্নালে পেপার লিখলাম বা কোনো ভালো ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সাথে ভালো কাজ করলাম যেটা আসলে আমার কমিউনিটিতে ইম্প্যাক্ট বেশি। এন্ড দেন দেখা গেলো যে আমি আমার নিজে কোনো পার্সোনাল জিনিস ডেভেলপ করলাম, লাইক আমি কোডিং স্কিলস ডেভেলপ করলাম, কুকিং হতে পারবে, যে কোনো কিছু একটা। তো এটা এটা হচ্ছে ইফেক্টিভ ভাবে আর কি কাজ করা। অনেকে দেখা যায় যে কমন ভাবে যেটা বাংলাদেশ ট্রেন্ড বের হয়েছে যে এক গাদা পেপার এটা সেটা বের করা, যেটা আসলে কোনো কাজেও লাগতেছে না বা কিছুও না। তো সেগুলো সবাই আজকাল জয়েন করতেছে এন্ড কোনো কাজ হইতেছে না এগুলো দিয়ে। এন্ড এক গাদা ভলেন্টিয়ার অর্গানাইজেশনে জয়েন করা বা নিজের একটা মেক করে ফেলা, দেখা যায় যে ম্যাক্সিমাম প্রোফাইল স্টুডেন্ট প্রোফাইলে গেলেই যে ফাউন্ডার অফ এক্সেলেট ফাউন্ডেশন। তো এতগুলো ফাউন্ডেশন থেকে বাংলাদেশে যারা লিডিং ফাউন্ডেশন আছে বা কাজ করতেছে তাদের প্রজেক্টে কাজ করে আসলে নিজের ই করা বা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে তোমার করা। কারণ কলেজের যারা অ্যাডমিশন অফিসার তারা হচ্ছে তোমাকে ওয়ার্ল্ড মানে পুরো হচ্ছে সবার দুনিয়া ব্যাপী বা সবার ইসের ভিত্তিতে তোমাকে জাজ করবে, যে সেটা বাংলাদেশ না। তো এমন কোন অর্গানাইজেশন বা এমন কোন জায়গায় কাজ করো যেটা হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড বা সব জায়গায় আসলে তাদের অর্গানাইজেশনটা আছে, তাহলে তোমার ইসিএটার ইম্প্যাক্টটা ভালো থাকবে আর কি। আর ইফেক্টিভ ভাবে আরেকটা হচ্ছে যে স্যাট মাস্ট বি দেয়া, কারণ যেহেতু এখন হাতে সময় আছে বা কারণ স্যাট ছাড়া আসলে মানে কোভিড এর পরে মোটামুটি ফল 22, 23, 24 পর্যন্ত মোটামুটি ভালোই গেছে, কিন্তু লাস্ট ফল থেকে যতটুকু দেখতেছি যে মোটামুটি স্যাট ছাড়া আসলে ভালো ইউনিক ক্র্যাক করা হার্ড হয়ে গেছে। তো স্যাটটা যেন মাস্ট বি থাকে। ওকে, সো আশা করি অ্যান্সার পেয়েছো। আরো যদি ফলো আপ কোয়েশ্চেন থাকে তাহলে ফলো আপ কোয়েশ্চেন করতে পারো। ওকে, স্যাট প্রেপ নামে একজন জিজ্ঞেস করেছে, if I have a SAT score of 1500 plus and I have received A plus grades in both SSC and HSC, my extracurricular activities as moderate. With this profile, is it possible to get a full ride scholarship at a US university? If yes, আচ্ছা, could you? হ্যাঁ বলি। তো ফুল রাইট স্কলারশিপ ইউএস ইউনিভার্সিটিজ থেকে বাংলাদেশ থেকে যদি অনেস্টলি পায় তাহলে সেটা হচ্ছে 10 থেকে 15, 20 জন। এন্ড মানুষজনের সব থেকে বড় একটা অসুবিধা হচ্ছে যে তাদের ডেফিসিয়েট 10 থেকে অ্যারাউন্ড 20 কে রাউন্ডে থাকে, বাট তারা বলে বেড়ায় বা সোসাইটিতে প্রাইড দেখা যে তারা ফুল রাইট পাইছে। তো এই একটা কারণ হয় কি যে মানুষের মিসকনসেপশন হয় যে বাংলাদেশ থেকে অনেক বেশি ফুল রাইট পাইছে বা অনেকে অনেকগুলো ফুল রাইট পাইছে, বাট আসলে বাস্তবিক অর্থে যদি জিরো অ্যামাউন্ট অফ ফুল রাইট হয় তাহলে সেটা খুবই কম। আর তুমি যতটুকু বললে যে এই প্রোফাইল দিয়ে আসলে এটা আসলে বলা খুবই টাফ। এখন তোমার আসলে তোমার ইএফসি কেমন বা তোমার আসলে প্রোফাইল কেমন, তার ইম্প্যাক্ট কত দূর, তার ভিত্তিতে হলো হয়তো বলা যায়, কিন্তু ফুল রাইডে কোনো গ্যারান্টি নাই। বাট তোমার প্রোফাইল যদি এতটুকু ভালো হয় তো ইটস হাই প্রবাবিলিটি যে 10 থেকে 15 কে ডেফিসিটে যে কোনো টপ লিবারার্স কলেজে চান্স পাওয়া পসিবল। আর আর যদি পাবলিকে হয় তাহলে অনেকগুলো পাবলিকে ফুল টিউশন প্লাস এগুলো ম্যানেজ করা পসিবল। ওকে, তো আমরা আরো বেশ কিছু কোয়েশ্চেন এক্সপেক্ট করছি। কাইন্ডলি কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন। ভাই যদি একটা কলেজ থেকে আর্লি অ্যাকশনে আমি রিজেক্ট হই তাহলে কি রেগুলার ডিসিশনে আবার অ্যাপ্লাই করা যাবে ওইটাই সেম ফল? না না, সব কলেজ সেম, মানে লাইক তুমি যদি একবার অ্যাপ্লাই করো এন্ড একবার যদি রিজেক্ট হও সো 1 বছরের জন্য ইটস ওভার। ওকে, সো রায়াদুল ইসলাম রাফি কোয়েশ্চেন করেছে, হোয়াট আর দ্য মোস্ট কমন সেফটি কলেজেস ফর বিডি স্টুডেন্টস? আচ্ছা, সেফটি কলেজ যদি বলো তাহলে স্যাটের ভিত্তিতে হলে অনেকগুলা থাকে। এখন কোন ভিত্তিতে কোন বেসিসে তাহলে সেটা আসলে ভাবে বলতে হবে। যদি স্যাটের ভিত্তিতেই বলো তাহলে একটু কাইন্ডলি আইডিয়া দাও ওদের। স্যাটের ভিত্তিতে যদি বলো তাহলে হচ্ছে টেক্সাসের ম্যাক্সিমাম কলেজেস, টেক্সাসের অনেকগুলো আছে। টেক্সাস স্টেট আছে, টেক্সাস টেক আছে, ইউটিএ আছে, মানে ইউনিভার্সিটি টেক্সাস এট আর্লিংটন আছে। তারপরে হইতেছে কি বলে সাউথ ফ্লোরিডা আছে। আর অনেকগুলো আছে, এমন মোটামুটি 8 থেকে 10টা আছে। আমি কয়েকদিন আগে লিস্ট একটা করছিলাম, তো ওইখানে আমি 10টার মতো দেখছিলাম যারা মোটামুটি স্যাটের স্কোরের ভিত্তিতে ওরা ফুল টিউশন প্লাস লিভিং এর 1 থেকে 2 বছর পর্যন্ত প্রোভাইড করে। এটা ওদের হাইয়েস্ট স্কলারশিপ। ইউনিভার্সিটি অফ টেক্সাস এর ডালাসে ওইটা তো কিভাবে স্কলারশিপটা দেয়? ওদের তো অ্যাসেটি লাগে এমনিতে এমনিতে বাকি আর ডালাস কি কি কারেন্ট থাকে? ভাবে খুব বেশি একটা স্কলারশিপ প্রোভাইড করতেছে না। অনেকে সাইডে দেখলাম এই ইয়ার 1500 প্লাস তো আছে, বাট ওরা আসলে ওরকম ভাবে কিছু প্রোভাইড করে না। তো ডালাস এই ইয়ার খুব বেশি একটা ছিল না। ইএফসি নিয়ে বলবো, আচ্ছা তো
ইএফসি হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন ওয়ান অফ দ্য ক্রুশিয়াল পার্ট। এই জিনিসটা আসলে এইভাবে হয় যে ধরো একটা কলেজে মানে ধরো একটা কলেজে অ্যাপ্লাই করলো, যে ধরলাম ওবার্লিন কলেজে দুটো স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, এ এন্ড বি। সো এর ইএফসি হলো 30K এন্ড বি এর ইএফসি হচ্ছে 5K, যেটা আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের। এর প্রোফাইলও মডারেট ভালো, এর তো অলরেডি ইএফসি 30K, আর বি এর প্রোফাইলও কাছাকাছি সেম, বাট ওর থেকে একটু স্ট্রঙ্গার। ওর ধরলাম স্যাটে স্যাটে 1500 আছে, বাট ওর স্যাট অপশনাল। কিন্তু ইউনিভার্সিটি যখন স্কলারশিপ প্রোভাইড করে, তো প্রতিটা ইউনিভার্সিটি মেরিট বেস স্কলারশিপ 30-40K বেশি দেওয়ার পর ওদের সর্বোচ্চ সবগুলো দেওয়া লাগবে ফাইন্যান্সিয়াল এইড। সো একটা ইউনিভার্সিটিকে যখন দেখবে যে যার ইএফসি 30K, ওকে মেরিট স্কলারশিপ দিল 50K, 30K মানে 80K, সো ওর আর মাত্র 10-15K বাকি। সো যার ইএফসি 30K, ও ইজিলি জায়গায় চলে যেতে পারতেছে। কিন্তু আলটিমেটলি আরেক জায়গায় যে স্টুডেন্টের তোমার ইএফসি হচ্ছে যে মাত্র 10K, তো ওর মাঝখানে আরো গ্যাপ থাকতেছে 20K। তো দেখা যায় তখন আসলে ওই হাইয়েস্ট মেরিট স্কলারশিপ দেওয়ার পরও ও বাদ বাকি জিনিস হচ্ছে কভার আপ করতে পারতেছে না। তো এই জন্য দেখা যায় স্টুডেন্টরা হচ্ছে যে রিজেক্ট হয়ে যায়। সো এটা হচ্ছে একটা ইএফসি একটা হার্শ ট্রু। আর আহ, মোটামুটি একটা ইএফসি কম বেশি মিনিমাম থাকে, যেটা আসলে একটা আইডিয়া থেকে দেখা যায়, বা তুমি গুগলে দেখলে দেখতে পারবা, সিডিএস থেকে দেখতে পারবা। ওই হিমাল, তুমি যদি আরেকটু জিনিস একটা ক্লিয়ার করো, যে অনেকেরই হয়তো ইএফসি বিষয়টাতেই মিসকনসেপশন বা মানে ক্লিয়ার পারসেপশন নাই যে ইএফসি অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করে। তুমি যদি একটু ওইটা ব্যাপারে বলো, কোনটা বুঝি নাই। মানে এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশন কিভাবে ক্যালকুলেট করে, মানে কত এটা কিভাবে নির্ধারিত হয়, ওইটাও যদি তুমি ও একটু। আচ্ছা, সো তোমাদের তোমাদের যখন আর কি তোমাদের বললাম যে তোমাদের তোমাদের যেটা আর কি দিবে ফান্ডিং যেটা আসবে সেটা মেরিট বেস স্কলারশিপ, আর আর তোমার হচ্ছে যে এই যে নিড বেস স্কলারশিপ। তো মেরিট বেস স্কলারশিপ আসলে তোমাদের স্যাট ইসিএ সবকিছুর ভিত্তিতে ওরা দিবে। আর যে নিড বেস স্কলারশিপ সেটা হচ্ছে তোমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তোমার ফ্যামিলি কতটুকু অ্যাসেট আছে, সবকিছু ভিত্তিতে ভিত্তিতে দেখা যাবে যে তোমার প্যারেন্টস ইনকাম অ্যানুয়ালি 60K এন্ড তোমার খরচ যাচ্ছে হচ্ছে ধরলাম 30K। তো তোমার ফ্যামিলি ইয়ারলি 30K সেভিংস থাকতেছে, এন্ড ধরলাম তোমার সেভিংস আছে আরো 100K। সো 130K হচ্ছে তোমাদের তোমার অ্যানুয়ালি তোমার কাছাকাছি থাকতেছে। তখন কলেজে থিঙ্ক করবে, তখন তুমি বললে তোমার ইএফসি 20K, তখন কলেজ নিজেদের মধ্যে ক্যালকুলেট করবে, ওটা কম বেশি ক্যালকুলেট করবে, দেন ধরবে তোমার ইএফসি হচ্ছে 25K, এন্ড তোমাকে হচ্ছে 25K ওরা ইএফসি কাউন্ট করবে, এন্ড তোমাকে হচ্ছে বাদ বাকি স্কলারশিপ দিবে। এন্ড তারপরে তো ওরা যা বাকি থাকবে সেটা তোমাকে পে করা লাগবে। এভাবে মোটামুটি স্কলারশিপ কাউন্ট করে। যদিও সব সব কি বলে মানে ইএফসি কাউন্ট করে, যদিও সব ইউনিভার্সিটি ইএফসি ক্যালকুলেটর বা কাউন্টিং সিস্টেমটা আলাদা, বাট কাছাকাছি মোটামুটি সবাই মোটামুটি এই সিস্টেমটা ফলো করে আর কি। তোমার অ্যানুয়াল ইনকাম সেভিংস, তারপর তোমার কতটুকু আসলে দিতে পারবা না পারবা, এইসব কিছু বেসিসে ভিত্তি করে ওরা প্রোভাইড করে। ওকে, আরেকটা কোয়েশ্চেন মেহজাবিন চৌধুরী করেছে, যারা 30K ইএফসি শো করে তারা কি ফুল টিউশন ওয়েব পায়? আর ফুল টিউশন পেলেও কি তাদের 30K দেওয়া লাগবে? ফুল টিউশন ওয়েবের জন্য কতটুকু ইএফসি শো করতে হবে? আচ্ছা, ইএফসি আসলে আমি বুঝি না যে সবাই আসলে 30, 40 বা 20, এটা আসলে এভাবে তো হয় না। লাইক ইএফসি হচ্ছে যে আমার ফ্যামিলি কত কন্ট্রিবিউট করতে পারবে। লাইক আমার ফ্যামিলি পার ইয়ার 15-20K পে করার ক্যাপাবিলিটি রাখে, সো আমার ইএফসি হচ্ছে 15K। এটা কিন্তু পার ইয়ার, লাইক এর ইএফসি কিন্তু জাস্ট না এমন না যে 4 বছরের পেমেন্ট। আমার ফ্যামিলি যদি এভাবে যদি চিন্তা করো 4 বছর, তা কিন্তু ধরলাম 120K ইএফসি মানে 120K পে করা লাগবে। আর যদি বলো ফুল টিউশনের ক্ষেত্রে, ফুল টিউশনের পরেও মোটামুটি লিবারাল কলেজে 15 থেকে 20K বেশি ডেফিসিয়েট থাকে। তো 30K মোটামুটি ওকে ফুল টিউশন পাওয়ার জন্য। মানে 20 থেকে 30 ইএফসি মোটামুটি এনা ফর ফুল টিউশন। কারণ একটা ইউনিভার্সিটি মানে টিউশন ফি অ্যারাউন্ড 60 থেকে 60K প্লাস আর কি। সো আর কলেজের টোটাল কস্ট হচ্ছে 90,000 প্লাস। সো ওই হিসেবে 60 থেকে 90 বাদ দিলে 30 বাদ বাদ থাকে, যেটা হচ্ছে তোমার থাকা খাওয়া লিভিং, তারপর হচ্ছে যে নিজের পার্সোনাল এক্সপেন্স আরো যেসব এক্সপেন্স থাকে। ওকে, আমরা আর কয়েকটা কোয়েশ্চেন নিব। কারো যদি কোয়েশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আনমিউট করে সরাসরি নিজেই বলতে পারেন, কিংবা হচ্ছে কমেন্টও বলতে পারেন। আর রুশমিয়া জেরিন বলেছেন, কুড আই গেট দ্য ফুল ওরিয়েন্টেশন সেশন? আই জয়েন লেট এন্ড মিশন মিস দ্য বিগিনিং। আর রুশমিয়া জেরিন, আপনি যদি এনরোল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডেড লিঙ্কটা হচ্ছে, রেকর্ডেড ভিডিওটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। নওফেল কোয়েশ্চেন করেছে, সো বেসিক্যালি ইএফসি ইকুয়াল টু ব্যাংক সলভেন্সি। হিমেল যদি একটু অ্যান্সার করে দিতেন, ইএফসি ইকুয়াল টু না ব্যাংক না, সলভেন্সি। ইএফসি কালটা তোমার আসলে ব্যাংক সলভেন্সি বিষয়টা এমন না। কি বলবো আর কি, লাইক তোমাদের বললাম যে তোমার ফ্যামিলি আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারে তার উপর হচ্ছে গিয়ে ডিপেন্ড করে তোমার ইএফসি কতটুকু। এখন ধরলাম তোমার ফ্যামিলির ধরলাম তোমার ব্যাংক আছে 200K, কিন্তু 200K তোমার আসলে ইএফসি না। তুমি যত আসলে ওদের একটা তোমার থাকবে সিএসএস এন্ড ইসফা, তাতে তুমি বলবা যে তুমি ইয়ারলি তোমার ফ্যামিলি এতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, তার ভিত্তিতে এন্ড তোমার যে এন্টার অ্যাসেট ইভ্যালুয়েশন এর ভিত্তিতে ওরা ক্যালকুলেট করে, দেন ওরা তোমার এন্টার ইএফসি করবে। ধরো তুমি 20K দিলা,
কিন্তু তোমার ধরো আরো ক্যালকুলেশন করার পর ওটা আরো কম বেশি বাড়লো, সো এই ক্ষেত্রে ধরো তোমার 22-23 কে হয়তো এদিক ওদিক হতে পারে। তো যখন ওরা এইড স্কলারশিপ প্রোভাইড করে সেক্ষেত্রে একটু কম বেশি হবে, বাট সেটা তুমি যতটুকু দিবা এর বেশি যাবে না। তো আরেকটা কোয়েশ্চেন সাথে ছিল, সেটা হচ্ছে বাংলাদেশে তো এমন অনেক ব্যাংক আছে যারা কিছু টাকার বিনিময়ে এমন স্ট্যাটাস দেখিয়ে দেয়, তাহলে কি সেটা আমাদের জন্য ঠিক হবে? এখন আসলে ব্যাংক কতটুকু রিয়েল বা তুমি আসলে রিয়েলটা মারছো কিনা, এন্ড ব্যাংক যদি তোমাকে যদি বলে যে এটা আসলে কাজটা এই জিনিসটা এভাবে কাজ করে যে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিবা, তার এগেনস্টে হচ্ছে লোন অ্যাড করে তোমাকে একটা স্টেটমেন্ট প্রোভাইড করবে, যদি স্টেটমেন্টটা রিয়েল হয় সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনো সমস্যা নাই। কিন্তু যদি সে স্টেটমেন্টে যদি নকল হয় বা ব্যাংকে তার যদি তোমাকে নকল কিছু দেয়, তাহলে সেটা অসুবিধা হতে পারে। কারণ তখন ইউনিভার্সিটি যখন ব্যাংকে মেইল করবে, ব্যাংকে কি হয় যে বলে যে অমুকের অমুক নেম এন্ড তার অ্যাকাউন্ট নাম্বার এত, আমাকে জাস্ট মেক শিওর করেন যে তার তার অ্যাকাউন্টে এত টাকা আছে কিনা। অনেক সময় মেল করার সময় করেও না, যদি মেলের নেগেটিভ অ্যান্সার হয় সেক্ষেত্রে অ্যাডমিশন বাতিল করে দেওয়ার তাদের ক্ষমতা রাখে, কারণ সেটা স্বাভাবিক যে তুমি একটা তাদের নকল একটা স্টেটমেন্ট প্রোভাইড করতেছো, যেটা আসলে তোমার দেওয়ার ক্ষমতা নেই টাকাটা। ওকে, সো নফেল যদি কোনো ফলো আপ কোয়েশ্চেন থাকে করতে পারো, অথবা অন্য কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে করতে পারো বা আনমিউট করে বলতে পারো। স্যাট প্রেপ একটা কোয়েশ্চেন করেছে, ধরো আমি একটা ইডি ইউটিএ তে করলাম, দেন আরডি কি করতে পারবো? ইএ এন্ড আরডি কি আলাদা করে করতে হবে আবার শুরু থেকে, নাকি ইডি না হলে জাস্ট অপশন ইডি থেকে আরডি তে কনভার্ট করবো? বুঝি নাই তোমার কোশ্চেনটা। আমি আরেকটু দেখে বলতেছি। ধরো একটা ইউনিভার্সিটিতে ইডি করলো, দেন ওই ইউনিভার্সিটি থেকে আরডি আরডি করতে পারবে কিনা, না ওই না না, কোশ্চেন। সেম কোশ্চেন সেম জিনিস, লাইক তুমি যেটা ধরো অগাস্টের এই অগাস্ট থেকে সেম অগাস্ট পর্যন্ত তুমি জাস্ট একবারই একটাতে অ্যাপ্লাই করতে পারবা, সেম এটাতে পারবো না। ধরো আমি ওভারলাইনে অ্যাপ্লাই করতাম এন্ড ধর আই গট রিজেক্টেড, বাট আমি আর এই এই বছরের মধ্যে এই সাইকেলে মানে পুরো যতগুলো আছে ED2 বা RD আর অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, সো আশা করি অ্যান্সার পেয়েছো, মানে একটাতে হচ্ছে একটা ইয়েতে অ্যাপ্লাই করা যাবে। মেহজাবিন চৌধুরী কোয়েশ্চেন করেছে, আমার EFC 30 কে এটার কি অফিসিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে নাকি টাইপ করে ওদের বললেই হবে? এটা তোমার ইপসাতে বললে হয়, কিন্তু লাইক ওরা আসলে বুঝতে পারে, অ্যাডমিশন অফিসার অবভিয়াসলি ওরা আসলে কি বলবো অনেক অ্যাডভান্স এই ব্যাপারে, সো তোমার ফাইন্যান্সিয়াল এর কন্ডিশন দেখে ওরা মোটামুটি আইডিয়া করতে পারে যে তুমি কি আসলে 30 কে পে করার ক্যাপাবল কিনা। ওকে, সো বেসিক্যালি আপনার অ্যাসেটের যে ইনফরমেশন গুলো থাকবে, ওই অ্যাসেটের ইনফরমেশন দিতে হবে, আপনার স্পন্সরের বিজনেসের ইনফরমেশন দিতে হবে। সো ওভারঅল ইনফরমেশন গুলো থেকে ওরা ক্যালকুলেট করবে। ওকে, সো আমরা বেসিক্যালি আর 5 থেকে 7 মিনিট পরেই হয়তো এন্ড করে দিব মিটিং। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি একটু কমেন্টে বলবেন। স্পন্সরের জমানো টাকা বাদে কি কি ইএফসি হিসেবে দেখানো যাবে? তোমার সবকিছু লাইক ধরো তোমার এখানে আসলে সবই দেখা হয়, যখন ইস্পাতে ওরা আঁচ করে তখন আসলে তুমি সবই দেখাইতে পারবা। লাইক ধরো তোমার কতটুকু গোল্ড আছে, তুমি কতটুকু অ্যাসেট আছে, কতটুকু তুমি ইনভেস্টমেন্ট আছে, তোমার কতটুকু আসলে তোমার ওই যে কি বলে ওই যে গভর্নমেন্ট জবের পর তোমাকে রিটায়ারমেন্টে কত টাকা দিবে, অনেক কিছু আসলে দেখানো বই আছে। তোমার যখন আসলে ইসফা বা CSS নিয়ে যখন তোমার কাজ করো তখন দেখতে পারবা। আমার পেজে আমি শুন চেষ্টা করবো যে এ থেকে জেড সবকিছু নিয়ে ডিসক্রাইব করা, কারণ আসলে প্রতিটা পার্ট এত লং এন্ড মানে এত জিনিসপত্র থাকে যেটা আসলে বলে শেষ করা সম্ভব না। সানভীর হোসেন বলছে, ভাইয়া এই মিটিংটা কি রেকর্ডেড পাবো? এই মিটিংটা অ্যাকচুয়ালি রেকর্ডেড খুব সম্ভবত আপলোড করা হবে না। যারা হচ্ছে হলো আমাদের এনরোলড স্টুডেন্ট, তারা হচ্ছে তাদের চ্যানেল লাইভ ক্লাসের যে রেকর্ড যেখানে আপলোড করা হবে টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে পেয়ে যাবে, এটার আপলোড করা হবে ওইখানে। মেহেজাবিন চৌধুরী আরেকটা কোয়েশ্চেন করেছে, স্পন্সরের মান্থলি ইনকামের উপর বেস করে অফিসাররা কি এফসি কাউন্ট করবে? না আসলে সবকিছুর উপর লাইক ইনকাম অ্যাসেট সবকিছু। ওকে, সো বেসিক্যালি যত ধরনের ইনকাম আছে এবং যত ধরনের অ্যাসেট আছে, সেভিংস আছে, সবকিছুর উপর ডিপেন্ড করেই হচ্ছে হলো ইএফসি কাউন্ট করবে। এছাড়াও একটা ইএফসি তো অবশ্যই স্টুডেন্টকে ইনপুটও দিতে হবে। ওকে, সো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। স্যাট প্রেপ থেকে একটা কোয়েশ্চেন করছে, হিমেল ভাইয়া সিএসএস ওর ইসফাইয়ের উপর একটা ডিটেলস ভিডিও দিয়েন। হ্যাঁ শিওর, আমি আর কি আমার কারেন্টলি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। আই হোপ যে এই নেক্সট উইকের এন্ডে আমাদের কন্টেন্ট গুলো আস্তে আস্তে আপলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। ওকে, হ্যাঁ, সো আশা করি সিএসএস ইসফা ছাড়াও কলেজ অ্যাপ্লিকেশনের অন্যান্য যত বিষয় আছে সব বিষয় হিমেল ভিডিও দেওয়া শুরু করবে। এন্ড হিমেল অলরেডি তো অনেক কিছুই রিটেন কন্টেন্ট আকারে দিচ্ছে। সো সবকিছুই ভিডিও আকারে পেলে হয়তো আর সবার জন্য অনেক ভালো হবে।
আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা মোটামুটি এখানেই শেষ করছি। যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ, স্পেশালি হিমেলকে ধন্যবাদ আজকে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করার জন্য এবং আমাদের সাথে স্টুডেন্টদের সাহায্য করার জন্য। আরেকটা কোয়েশ্চেন মেহজাব চৌধুরী করেছে, লাস্ট কোয়েশ্চেনটা আমি এইটাই নেই, এরপর আর কোয়েশ্চেন নিচ্ছি না। আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেন সিএসএস সাবমিট করা লাগবে নাকি আগে সিএসএস প্রোফাইল? না, আগে হচ্ছে তুমি মোটামুটি তোমার কমন অ্যাপে সবগুলো প্রোফাইল সাবমিট করবা, এন্ড ওদেরকে ডেডলাইন থাকে ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লাই করার জন্য। তো ওই ডেডলাইনের ভিতরে তোমাকে অ্যাপ্লাই করা লাগবে আর কি। ওকে, থ্যাংক ইউ সবাইকে এত সময় নিয়ে আমাদের সবার কথা শোনার জন্য এন্ড কোশ্চেন আস্ক করার জন্য। ওকে, হ্যাঁ। সো থ্যাংক ইউ সবাইকে। আর যারা অলরেডি এনরোলড স্টুডেন্ট আছেন তাদের সাথে তো আমাদের ডিসকর্ড সার্ভারে দেখা হবে। যারা অলরেডি এনরোল না কিন্তু এনরোল হতে চান তারা হচ্ছে আমাদের পেজে মেসেজ করলেই হবে, ডিসিডি স্কুলের পেজে। আর এছাড়া যারা আছেন তাদের সাথে আমাদের দেখা হবে। আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ রয়েছে, সেই পেজে অথবা আমাদেরকে সরাসরি পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ডিসকর্ড সার্ভারও ওপেন রয়েছে সবার জন্য, আপনারা ডিসকর্ড সার্ভারে আমাদেরকে মেসেজ করতে পারেন। সো আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা ঠিক আছে, আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।